এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রোমান। ওনার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। ওনার গ্রামের নামটি আমাদেরকে দিয়েছেন, সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করতে নিষেধ করায় সেটা আমরা বলছি না। ঘটনাটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া। ওনার বাবা তখন খুলনায় একটি জুট মিলে চাকরি করতেন। ওই জুট মিলটার নাম ছিল আলিম জুট মিল। 1985 সালে ওনার বাবা চাকরি শুরু করেন। চাকরির সুবাদে ওনার বাবার সাথে ওই একই মিলে কর্মরত আরেকজনের সাথে খুবই ভালো সম্পর্ক সৃষ্টি হয়। তো দুজনের মধ্যে বেশ ভালো অন্তরঙ্গ সম্পর্ক। একদিন ওনার বাবা খেয়াল করেন যে ওই ব্যক্তিটা খুবই মন খারাপ করে বসে আছে। যখন রোমান ভাইয়ের বাবা জিজ্ঞেস করেছেন যে কি ভাই ঘটনা কি, তখন উনি বলেন যে ভাই আমার ভাই অসুস্থ, তো আজকে তার অপারেশন। তখন উনি আবার জিজ্ঞেস করছেন যে ও তো কোথায়, কোন হসপিটালে অপারেশন হচ্ছে? তো উনি আবার উত্তর দেন না না, হসপিটালে না, অপারেশন বাসায় হবে, আজকে রাতেই হবে। উনি তো অবাক হয়ে যান যে এ কি বলে, অপারেশন কি আবার বাসায় হয় নাকি? বাসায় কিভাবে অপারেশন করবে? অপারেশন থিয়েটার তো হসপিটালে থাকে, এটা কিভাবে সম্ভব? এটা উনি চিন্তা করলেন। এরপর আবার জিজ্ঞেস করলেন যে তার সমস্যাটা কি, কি হয়েছে? ছোটখাটো কোনো সমস্যা যেটা বাসায় অপারেশন হবে? তখন আবার উত্তর দেওয়া হয়, বা তাকে উত্তরে বলেন ওই লোকটা যে তার নাড়িতে ঘা হয়েছে, ডাক্তার বলেছে এই লোকটা বাঁচবে না, অর্থাৎ আমার ভাই বাঁচবে না। খুলনার এমন কোনো ডাক্তার নাই যে আমি দেখাতে বাদ দিছি, এখন কেমো দিয়ে রাখতে হচ্ছে। তখন রোমান ভাইয়ের বাবা জিজ্ঞেস করলেন, আচ্ছা এত গুরুতর অবস্থা, বাসায় অপারেশন কিভাবে হয়? তখন ওই লোকটা বলেন, আচ্ছা ভাই বলবো না, আল্লাহর রহমতে সমস্যার সমাধান হোক, এরপর ইনশাল্লাহ বলবো। তখন রোমান ভাইয়ের বাবা কিছু বলেন নাই। এরপর উনিও বাসায় চলে আসছেন, ওই লোকটা বাসায় চলে গেছে। এর কয়েকদিন পর ওই লোকটা বলে, আলহামদুলিল্লাহ ভাই, অপারেশন ভালোভাবে হয়েছে, অনেকটাই সুস্থ আমার ভাই। তখন রোমান ভাইয়ের বাবা সবকিছু জানতে চাইলেন যে ঘটনাটা কি। তখন ওই লোকটা বললেন যে উনি যশোরের নোয়াপাড়ায় একজন হুজুর রয়েছে, তার কাছে আসা যাওয়া করেন, তার কাছ থেকে তালিম নেন, বিভিন্ন ওজিফাগুলো পাঠ করেন। তো সেই হুজুরের নাম বলে অনেকেই চিনে ফেলবেন, এই কারণে হুজুরের নামটি বলেন নাই রোমান ভাই। রোমান ভাইয়ের বাবা বললেন যে হুজুর উনি তোমাকে বিশেষ কোনো কাজে নিয়োজিত করেছেন কি? তখন বললেন যে হ্যাঁ, আমি একটা বিশেষ কাজ করি। প্রতি বৃহস্পতিবার রাতে আমার কাছে এক বক্স টাকা আসে, মূলত এই বক্সটা আমার কাছেই থাকে। বৃহস্পতিবারের দিন এই বক্সটা আমি খুলি, কে দেয় টাকা, কোত্থেকে আসে টাকা, এটা আমি ঠিক বলতে পারি না। আমি খুলনার টুটপাড়া কবরস্থানে এই টাকাটা পৌঁছে দিয়ে আসি। হুজুর এই বক্স দিয়েছে, হুজুর বলতে পারবে এই টাকাটা কোত্থেকে আসে। আমার জানার এখতিয়ার নাই, আমি শুধু সপ্তাহের ওই নির্দিষ্ট দিনই খুলি, আর এই টাকাটা কবরস্থানে গিয়ে দিয়ে আসি। ওখানে একটা দান বক্স আছে, সেখানে দিয়ে আসি। কবরস্থানের উন্নয়নের জন্য বা ওইটার বিভিন্ন কাজ রয়েছে, সেগুলোর জন্য এই টাকাটা ব্যবহৃত হয়। আর ওই হুজুরের কাছেই নাকি ওই ব্যক্তিটা তার ভাইয়ের বিষয়টা জানিয়েছিলেন। হুজুর প্রথম দিন শোনার পরে যেমন কোনো কথা বলেননি, বলেছিলেন যে এই বিষয়ে দেখি পরবর্তীতে আমি তোমার সাথে কথা বলবো। এর কয়েকদিন পর ওই হুজুর ওই ব্যক্তির সাথে কথা বলেন এবং বলেন যে যদি তুমি অনুমতি দাও তাহলে আমি কি কোনো ডাক্তার জিন দিয়ে তোমার ভাইয়ের চিকিৎসা করাতে পারি, যদি তারা এটা সমাধান করতে পারে। তখন ওই ব্যক্তি বলেন, হ্যাঁ ঠিক আছে হুজুর, আপনি যেহেতু বলছেন, আপনি এটার সমাধানের জন্য চেষ্টা চালাতে পারেন, এটা চেষ্টা চলতে পারে কিভাবে তাকে সুস্থ করা যায়। তখন হুজুর বললেন যে আজকে রাত্রে তোমার ভাইকে একা একা ঘুমাতে বলবা, ভালো করে ঘর বাড়ি পরিষ্কার করে রাখবা, এতটুকুই বলেছিলেন আর কি। হুজুরের কথা মতো ওই রাত্রে ওই ব্যক্তি তার ভাইকে একা রুমে ঘুমাতে দিয়েছেন, আর রাতের বেলা কাউকে ওই রুমে যেতেও বারণ করে দিয়েছেন। ওই রাতে তেমন কিছু হয় নাই। 2 দিন পর হুজুর দেখা করতে বলেছিলেন, তো 2 দিন পর গিয়েছেন। এরপর হুজুর বলেন যে আল্লাহর রহমতে তোমার ভাই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। জিনেরা দেখে আসছে, আর আসছে শুক্রবার রাতে তোমার ভাইয়ের অপারেশন করা হবে। তুমি তোমার ভাইকে একটা রুমে রাখবা, আর রাতে যাই কিছু হোক না কেন ওই রুমে যাবা না। আর 9 কেজি মিষ্টি আর কিছু ফল রাখবা,
আর ঘরে আগরবাতি জ্বালিয়ে রাখবা। তো কথা মতো উনি সেই কাজগুলো করেছেন। ওই রাত্রে ওনারা কেউই ঘুমাচ্ছিলেন না, কেননা রাত্রে কি হবে না হবে, ওই যে অপারেশন হবে এটাই কিন্তু এই রোমান ভাইয়ের বাবাকে বলেছিলেন। তো ওনার ভাইকে এক একটা রুমে রেখেছেন, যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা ওনারা ফলো করেছেন। তো রাত যখন মোটামুটি 12টার বেশি বাজে, হঠাৎ করে ওই ঘর থেকে ফিস 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 শব্দ। মনে হচ্ছে যে 5-6 জন লোক কথা বলছে উচ্চ স্বরে, কেউ ফিস ফিস করে কথা বলে যেরকমটা শোনা যায়। অনেকটা মনে হচ্ছে যে কারো গলা যদি ফ্যাস ফেসে হয়, এরকম কয়েকজন ব্যক্তি যদি একসাথে কথা বলে যেরকম শব্দ, ওই রকম কিছুটা আর কি। তো এই কথাগুলো বোঝা যায় না যে কি বলছে না বলছে। ওনারা বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে। এদিকে অপেক্ষা করতে করতে ওনারা কখন যেন ঘুমিয়ে পড়েছেন, নিজেরও টের পান নাই। হঠাৎ করে মনে হচ্ছে যে ওই ঘরের মধ্যে ধস্তাধস্তির আওয়াজ, মনে হচ্ছে মারামারি চলছে। এরকম তো হওয়ার কথা না, এখানে তো সবাই ভালো জিন, আর হুজুর তাদেরকে পাঠিয়েছেন, এমনটা তো হওয়ার কথা না। এদিকে তার ভাই তো অসুস্থ, কোনো বিপদ আপদ হলো কিনা, হতে পারে যে ওই জিনগুলো চলে গেছে, এরপরে ওইখানে কোনো একটা সমস্যা হচ্ছে, ওনার ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে হাত পা ছোড়াছড়ি করছেন, এমনটা তো হতে পারে। এই চিন্তা থেকেই মূলত ওই ব্যক্তি ওই ঘরে যান। ঘরে গিয়েছেন যদিও বা, উনি চিন্তা করেছেন যে এখন আর কোনো সমস্যা নাই, অন্য কোনো সমস্যা হতে পারে। হুজুর কিন্তু বারণ করেছিলেন, তবে উনি তো ওই চিন্তা করে যান নাই। তো উনি যখন ওই ঘরে ঢুকেছেন, ঘরটা ভিতর থেকেও কিন্তু লক করা না, ওনার ভাই তো অসুস্থ, বাইরে থেকে লক করা। উনি দরজাটা খুলে যেই না ভিতরে ঢুকেছেন, উনি দেখেন 40-50 হাতের মতো লম্বা মোটা প্রায় 3 কি 4টা সাপ ওখানে দেখা যাচ্ছে। পুরো ঘরের ভেতরে মনে হচ্ছে সাপ পেঁচিয়ে আছে, এমন একটা অবস্থা। এইটা যখন উনি দেখেছেন, ঠাস করে ওনার গালে কে যেন একটা চড় মারলো। এরপর ওনার কিছু মনে নাই। ওনার জ্ঞান ফেরে পরের দিন। যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন যে উনি হুজুরের বাসায়। হুজুরের দিকে তাকাতেই হুজুর যে প্রচন্ড রেগে আছেন এটা উনি বুঝতে পারলেন। হুজুর তাকে বেশ রাগান্বিত স্বরেই বললেন, তোমাকে আমি বারণ করছিলাম না, তুমি ঘরে যাবা না, তুমি কেন গেলে? তুমি জানো যে তুমি ওখানে যাওয়ার সাথে সাথে তুমি মারা যেতে পারতে। তখন হুজুর জানায়, তোমার ভাইয়ের অপারেশন একজন ডাক্তার জিনে করেছে। আমার অনুগত জিনেরা তাদের দেশ থেকে একজন মেইন ডাক্তার আর একজন সহকারী ডক্টর নিয়ে আসছে, মেইন ডাক্তার অপারেশন করেছে। আর সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়। হওয়ার পর আমার অনুগত জিনেরা মিষ্টি আর ফল খেতে বললে তারা এগুলো খেতে রাজি হচ্ছিল না। তারা হঠাৎ করে এমন একটা বিষয় বলে বসে, এটা তাদের কাছ থেকে তারাও আশা করেনি, কারণ তারা একই গোত্রের জিন। তারা বলে বসে যে তোমার ভাইকে তারা নিয়ে যাবে তাদের দেশে, তোমার ভাইয়ের উপরে তারা কিছু কাজ করবে, আর তোমার ভাইয়ের সাথে এই 2 জন ডাক্তার জিন থাকতে চায়। এই কথা বলার পর আমার অনুগত জিনেরা কিন্তু রাগান্বিত হয়, বলে না, হুজুর তো এই কারণে তোমাকে এখানে পাঠায় নাই, আমরা তোমাদেরকে নিয়ে আসলাম তার সাথে তো লেগে থেকে তোমাদের সময় নষ্ট করার জন্য না, এরও সময় নষ্ট করার জন্য না। তুমি কাজ করেছো, তোমাকে ধন্যবাদ, তোমার জন্য হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে, মিষ্টি রাখা আছে, ফল রাখা আছে, তোমরা এটা খাও, এটা খেয়ে চলে যাও। এর সাথে তো তোমাদের আর কোনো কাজ নাই, এটা তো তোমাদের সাথে কথা ছিল না। তখন নাকি ওই মেইন যে ডাক্তার জিন সে রাজি হয় না, তখন আর কি বাকবিতণ্ডা হয়। তখন হুজুরের অনুগত একজন জিন আবার গিয়ে হুজুরের কাছে বলছে যে এই ঘটনা, এই ডাক্তার 2 জিন, মেইন ডাক্তার সহকারী ডাক্তার, এরা এখন অন্য সুর ধরছে। এটা বলার সাথে সাথে হুজুর রাগান্বিত হয়, যেন কি এত বড় সাহস, ওদেরকে মানুষের উপকার করার জন্য পাঠাইলাম, এখন অপারেশন করে এর পিছে আবার লেগে থাকতে চায়, এটা তো ঠিক না। তখন হুজুর কি করেছেন, আরো বেশ কিছু জিনকে পাঠিয়েছেন, পাঠিয়ে ওদেরকে দিয়েছেন বেধড়ক পিটুনি, ওই 2 ডাক্তার জিনকে, এই ধরনের আচরণের কারণে। কারণ এটা তাদের সাথে যায় না, তারা মানুষের উপকার করতে আসছে, অপারেশন করে চলে যাবে, মানুষ তাদের জন্য দোয়া করবে, আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হবে। তো এটা কোন ধরনের কথা? তো যখন মারামারি হওয়ার পর তাদেরকে পিটুনি দিয়ে বিদায় করেছে,
ঠিক ওই সময় এসে এই ব্যক্তি ঢুকেছে। ওই সময় তো ঢোকার কথা না, আর তৎক্ষণাৎ তাকে চর দিয়ে অজ্ঞান করে ফেলেছে। তো হুজুর বললেন যে ওই সময় তাদের মন মেজাজ খুব গরম ছিল, তোমার তো হঠাৎ করে ঢোকা ঠিক হয় নাই। তো উনিও বলেন যে হুজুর আমি তো বুঝতে পারি নাই, আমি মনে করেছি যে অপারেশনের পর হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্য সে ছটফট করছে। তো যাই হোক, এই অপারেশনের পর ওনার ভাইয়ের বুকের উপরে কিন্তু কাটা দাগ ছিল, সেলাইয়ের দাগও ছিল। মজার বিষয় হচ্ছে যে মনে হচ্ছিল যে এই সেলাইটা খুব দ্রুত শুকিয়ে গেছে, এমনটা মনে হচ্ছে আরো 3-4 দিন আগে অপারেশন হয়েছে, সেলাইটাও খুব দ্রুত শুকিয়ে গেছে। তো আল্লাহর রহমতে এই সমস্যার সমাধান কিন্তু হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই ঘরে একটা টেবিলের উপর কিছু তরল পদার্থ রাখা ছিল, কিছু ওষুধও ছিল, গাছগাছার ওষুধ। হুজুর বলেন যে এই তরল পদার্থটা গাছের ছাল পাতা দিয়ে তৈরি এক ধরনের ওষুধ, আর ওখানে যে ওষুধটা রাখা আছে এগুলা খেতে হবে একটা বিশেষ পদ্ধতিতে। হুজুর সেই বিষয়গুলো খাওয়াবে কিভাবে রোগীকে সেই বিষয়টা বলেও দিয়েছিলেন। আল্লাহর রহমতে ওনার ভাই সুস্থ হয়ে গিয়েছিলেন, একদম পরিপূর্ণ সুস্থ। জিনেদের দ্বারা অপারেশন তাকে করানো হয়েছিল। আর এরপর এই ঘটনা শোনার পর রোমান ভাইয়ের বাবা যিনি, উনি বলেন ঠিক আছে আমাকেও তার কাছে নিয়ে যাও, এমন একজন বুজুর্গ ব্যক্তির কাছ থেকে আমিও কিছু আমল শিখতে চাই। তাকে যখন নিয়ে যাওয়া হয় তখন হুজুর খুব সাদরে রোমান ভাইয়ের বাবাকে গ্রহণ করেন, বেশ কিছু আমল দেন, ওজিফা দেন। আস্তে আস্তে উনি সেগুলো করার চেষ্টা করছিলেন। এরপর উনি একটি ছোট বই দিয়েছিলেন তাকে, বলেছিলেন যে এই বইটা তুমি পড়বা, অন্য লোকের খুব জরুরি দরকার ছিল, এটা ধরার দরকার নেই। অর্থাৎ অন্য লোকের এটা ধরা বারণ। চলছিল সবকিছু ঠিকঠাক মতো। একদিন রাতের বেলা মিল থেকে ওনার বাবা বাসায় আসছেন, অর্থাৎ রোমান ভাইয়ের বাবা বাসায় আসছেন। রাত তখন 10টার কিছুটা বেশি। হঠাৎ করে উনি দেখতে পান ওনার সামনে বিশাল লম্বা একজন ব্যক্তি, পাঞ্জাবি পরা, জুব্বা না, মানে নর্মাল যে আমরা ফাড়া পাঞ্জাবি পরি না, এরকম একটা পাঞ্জাবি পরা, হেঁটে হেঁটে আসে, অনেক লম্বা। হঠাৎ করে এই ব্যক্তিকে দেখে উনি চমকে উঠে ওইখানে দাঁড়িয়ে পড়েন। ওই অবয়বটাই রোমান ভাইয়ের বাবার সামনে এসে লম্বা করে একটা সালাম দেন। সালামের উত্তরও রোমান ভাইয়ের বাবা দেন। ওই লম্বা অবয়বটা বলে, তুমি আজকে এই রাস্তা দিয়ে যেও না, সমস্যা হতে পারে, তুমি অন্য রাস্তা দিয়ে যাও। এই কথা শোনার পর রোমান ভাইয়ের বাবা বলেন, জি মোহতারাম, ঠিক আছে, আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। উনি বুঝতে পারছেন ঘটনাটা কি। উনি অন্য রাস্তা দিয়ে যাওয়া যখন শুরু করেছেন, একটু পর কি যেন মনে করার পেছন দিকে তাকিয়ে দেখেন ওই অভাবটা নাই। ঠিকঠাক মতো বাসায় চলে আসেন, পথে কোনো সমস্যা হয়নি। আর একদিন রাতের বেলা ওই যে ওই হুজুর, তারপর রোমান ভাইয়ের বাবা আর রোমান ভাইয়ের বাবার সেই বন্ধু, ওই যে অফিসিয়াল যে বন্ধু, তারা এক জায়গায় বসে মানে হুজুরের কাছে গিয়েছেন, অনেক বিষয়ে কথা বলছিলেন আর কি। তো একটা পর্যায়ে হুজুর অবশ্য নিজের বাসায় ছিলেন না, অন্য একটা জায়গা ছিলেন। তো হুজুর বলছেন যে রাত তো অনেক হয়ে গেছে, এখন আমি বাসায় যাই। তখন রোমান ভাইয়ের বাবা বললেন যে হুজুর অনেক তো রাত হলো, এত রাত্রে এখন গেলে তো আপনি গাড়ি পাবেন না। তখন হুজুর একটু হেসে দিয়ে বললেন যে ইনশাল্লাহ গাড়ি পেয়ে যাব। তখন অন্য দুইজন বললেন চলেন হুজুর তাহলে আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। তো হুজুরকে এগিয়ে দেওয়ার জন্য যখন রাস্তায় এসেছেন, তখন এই হুজুর রোমান ভাইয়ের বাবাকে বলছেন, দেখো তো তুমি কিছু দেখতে পাও কিনা। তখন রোমান ভাইয়ের বাবা বলছেন, না তো হুজুর, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন হুজুর বলেন, আমার শরীরে হাত দাও, এখন দেখো তো কিছু দেখতে পাও কিনা। রোমান ভাইয়ের বাবা হুজুরের শরীরে হাত যখন দিয়েছেন, সামনের দিকে তাকিয়েছেন, উনি তো ভীষণ ভয় পেয়ে গেছেন। উনি দেখেন একটা কুমির, হুবহু একটা কুমির, কিন্তু মানুষের মতো হেঁটে আসছে। তার কিন্তু কুমিরের লেজও রয়েছে, 2 পায়ে হেঁটে আসছে। তার 2 চোখ না, একটা চোখ। এই জিনিসটা দেখে ওনার বাবা তো ভয় পেয়ে গেছেন। হুজুর তো বুঝতে পারছেন উনি কি দেখছেন। হুজুর বলছে, ভয় পেও না, এই জিনিসটা আমাদের কোনো ক্ষতি করবে না, ওই এমনিতেই চলে যাবে। এর মধ্যে দেখা গেল ওই অভাবটা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেছে। আর এর মাঝে একটা গাড়িও চলে আসছে। তো হুজুর বলেন যে এই যে গাড়ি চলে আসছে, এখন আমি যাই। এই বলে উনি গাড়িতে উঠে পড়েছেন। আর রোমান ভাইয়ের বাবা আর ওনার বাবার বন্ধু যে যার মতো বাড়িতে চলে আসেন। এই যে হুজুর ওনার বাবাকে একটা বই দিয়েছিলেন, এটা ধরা তো বারণ ছিল। একদিন ওনার মা ঘর পরিষ্কার করতে করতে ওই বইটা দেখতে পান। তো রোমান ভাইয়ের মা কৌতূহলী হয়ে যেই না বইটা ধরেছে, মনে হলো
উনি হাই ভোল্টেজের কারেন্টের শক খেয়েছেন। কারেন্টের শক খেলে আমাদের পুরো শরীর যেমন ঝাঁকুনি দিয়ে ওঠে, ওই রকম একটা ঝাঁকুনি তার লাগে। আর এই ঝাঁকুনি যখন লেগেছে, উনি ঘরের এক পাশে পড়ে গিয়েছেন, থরথর করে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন। এরপর উনি কিছুটা স্বাভাবিক হয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যান। যখন রোমান ভাইয়ের বাবা বাসায় আসছেন, তখন ওর বাবাকে এই বিষয়টা বলেছেন। ওনার বাবা তো খুব রাগারাগি করছে যে তুমি এই জিনিসটা কেন ধরলে, আগেই তো নিষেধ করে দিচ্ছিলাম যে ধরবা না, কি দরকার ছিল এটা ধরার। তা যাই হোক, ওই ঘটনা ও পর্যন্তই, এটা নিয়ে আর পরে সমস্যা হয়নি। 1988 সালে ওনাদের এলাকায় বেশ বড় একটা ঝড় হয়েছিল। ওই ঝড় কি বারে হয়েছিল, কয় তারিখে হয়েছিল, এই বিষয়টা অবশ্য রোমান ভাইয়ের মায়ের খুব ভালো করে মনে নাই, এই জন্য বলতে পারেন নাই। তবে ওই রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে ওই রাতে রোমান ভাইয়ের আব্বা আম্মা যেই রুমে বসেছিলেন, হঠাৎ করে রোমান ভাইয়ের আব্বা বলছেন রোমান ভাইয়ের মাকে, এই তাড়াতাড়ি এই রুম থেকে অন্য জায়গায় চলে যাই, চলো। ওনারা দ্রুত ওই রুম থেকে যখন অন্য রুমে গিয়েছেন, মাত্র কয়েক মিনিট পর ওই রুমের উপর ধপাস করে বড় একটা গাছ এসে ভেঙে পড়ে। সকালবেলা রোমান ভাইয়ের বাবা রোমান ভাইয়ের মাকে বললেন যে হঠাৎ করে কে যেন কানের কাছে এসে বলল যে হুজুর আপনাকে বলছে যে এই রুম থেকে দ্রুত বের হয়ে যান, তাই তোমাকে বললাম যে তাড়াতাড়ি অন্য জায়গায় চলো। আসলে ওই ফিস ফিস করে তার কানের কাছে নিশ্চয়ই কোনো জিন এসে বলেছিল। হুজুর কেন হঠাৎ করে এই খবরটা দেওয়ার জন্য ওই জিনকে পাঠিয়েছিলেন, এটা কিন্তু ওনারা বুঝতে পারেন নাই। আর ওখান থেকে সরে আসার পর কেনই বা হঠাৎ করে গাছ এসে পড়লো, ঝড়ের রাত গাছ এসে পড়তেই পারে, গাছ যে তখন ওখানে এসে পড়বে এই বিষয়টা হুজুর কিভাবে জানলেন? কোনো জিন কি এই গাছটি ফেলেছিল? এই বিষয়টাও নিশ্চিত হওয়া যায় না। একবার হয় কি, রোমান ভাইয়ের বাবার যিনি বস ওনার অফিসের, তার বাসায় দাওয়াত পেয়েছেন, ওখানে কোনো একটা প্রোগ্রাম হবে আর কি, খুলনার ফুলতলা দামুদা নামক যে জায়গা রয়েছে ওইখানে, ওই তার বসের বাসা। তো সেখানে রাতের বেলা খাওয়া দাওয়া করে অনেকটা সময় তো পার হয়ে গেছে, রাতও হয়ে গেছে। তো বাবা তো বাসার দিকে আসছেন, ওনার হাতে একটা টর্চ লাইট ছিল। তো উনি হাঁটছেন, হঠাৎ করে খেয়াল করে ওনার সামনে একজন মহিলা হাঁটছেন, লাল শাড়ি পরা। ওনার বাবা এক সাইড দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছেন আগে আগে। তো উনি যখনই একটা সাইড দেন, ওই মহিলাও ঠিক সেম ভাবে সামনে চলে আসে, সেও সাইড নিয়ে সামনে চলে আসে। সে আগে আগে হাঁটছে, মনে হচ্ছে সে বুঝতে পারছে পেছন দিকে না তাকিয়েই যে রোমান ভাইয়ের বাবা কোন দিকে সাইড নিচ্ছেন। রোমান ভাইয়ের বাবা তো অবাক যে এই মহিলা কোনোভাবেই তাকে সামনে আগাতে দিচ্ছে না। অনেক সময় দেখা যায় যে আমরা পথ চলার সময় হঠাৎ করে সামনে কোনো লোক চলে আসলে, সে ডান দিকে গেছে, আমরাও মনের অজান্তেই ডান দিকে যাই। সে বাম দিকে সরে গেছে, আমরা মনের অজান্তে বাম দিকে সরে যাই। দেখা যাচ্ছে যে দুইজন বারবার এরকম করতে করতে শেষ পর্যন্ত একজনকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে গিয়েই বের হয়ে যেতে হয়। এরকম কিন্তু অনেক সময় আমাদের সাথে ঘটে থাকে, কিন্তু সেটা হয় মুখোমুখি যখন আমরা হই, তখন একদম উল্টো দিকে, যেখানে কেউ কাউকে দেখেই না, কেউ উল্টো দিকে ঘুরে আছে, কেউ কাউকে দেখছেই না, সেখানে কিন্তু এমনটা হওয়ার কথা না। মনে হচ্ছে ওই মহিলা ইচ্ছে করে সে এমনটা করছে। ওনার বাবা তো আগাতে পারছে না। কিছুক্ষণ পর বুঝতে পারলেন যে এটা তো স্বাভাবিক কিছু না। একটা মহিলা ঘোমটা পরে হেঁটে যাচ্ছে, সে বুঝতে পারে কিভাবে যে আমি ডানে যাচ্ছি না বায়ে যাচ্ছি, সে বারবার আমার সামনে চলে আসে, আগাতে দেয় না। উনি দ্রুত শরীর বন্ধ করে ফেলেন দোয়া দুরুদ পড়ে। যখন এটা পড়েছেন, পরে এক সাইড দিয়ে হাঁটা শুরু করছেন, তখন দেখেন যে এই মহিলার সামনে আসতে পারছে না। উনি তখন একটু সামনে থেকে এগিয়ে পেছন দিকে যখন খেয়াল করেছেন, মানে ঘুরে তাকিয়েছেন যে এটা কে, আসলে দেখি তো চেহারাটা কেমন, বারবার আমার বিরক্ত করলো। যখন তাকিয়েছেন ওটার দিকে, উনি মারাত্মক ভয় পেয়েছেন। উনি দেখেন এই মহিলার মুখমণ্ডল এত কালো, মনে হচ্ছে একদম কয়লার মতো কালো, আর মহিলার মাথার উপরে অনেক মোটা করে সিঁদুর দেয়া, আর চেহারাটা খুবই বিদঘুটি। ওই মহিলাটা তখন বলে ওঠে, কিরে কেমন দেখলি আমাকে, আয় এদিকে আয়, এমনটা বলছে আর কি। যখন এই কথা বলেছে, তখন কি মনে করে তার পায়ের দিকে নজর যায় রোমান ভাইয়ের বাবার। ওনার বাবা দেখেন যে ওই মহিলাটার পা উল্টো দিকে ঘোরানো। আমরা অনেক সময় শুনি না যে এই ভূত পেত্নীদের পা উল্টো দিকে ঘোরানো থাকে, ঠিক তেমনটাই। আর তখন মনে হচ্ছে যে তার পাটা মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে, শূন্যে সে এক পা সামনে এক পা পিছনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর সে এগিয়েও যাচ্ছে, পা তার মাটিতে নাই। এইটা দেখার পর ওনার বাবা বেশ ভয় পেয়ে যান। যা দোয়া দরুদ আছে তখন উনি সেটাও পড়তে থাকেন। তবে উনি জ্ঞান হারান নাই আল্লাহর রহমতে।
উনি আবার তার রাস্তা যেটা ছিল বাড়ির দিকে দৌড়ানো শুরু করেন। ঠিকঠাক মতোই বাসায় পৌঁছে যান উনি। তবে আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা না হলেও বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন তখন পাঞ্জাবি পরে একটা লোককে দেখতে পান, স্বাভাবিক গড়নেরই একটা লোক। ওই লোকটা দেখে বলে যে ভয় নাই, আমি চলে আসছি, যাও বাসায় যাও, আর বাসায় গিয়ে হালকা গরম পানিতে গোসল করে ঘুমিয়ে পড়ো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো ওই লোকটাও কিন্তু উনি চিনতেন না, এই লোকটা কেন আসলো, কোত্থেকে আসলো, হঠাৎ করে বলে ভয় নাই, আমি চলে আসছি। উনি বুঝতে পেরেছে এটা কোনো ভালো জিন হবে। এবার আসি আমরা 2012 সালের একটা ঘটনায়। তখন এই রোমান ভাই ছোট, ওনার বয়স তখন 14 কি 15 বছর। উনি ভয় পেয়েছিলেন ওই সময়। ওই দিন ওনার বাবা মাগরিবের নামাজ বাসায় পড়েছিলেন। ওনার বাবা মাগরিবের নামাজ পড়ে জিকির করতে থাকেন। ওনার একটা ওজিফা ছিল, প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে 25,000 বার একটা দোয়া উনি পড়েন, এরপর এশার নামাজ পড়েন। তো মাগরিবের নামাজ তো পড়েছেন। যখন এই রোমান ভাই উনি চিন্তা করলেন যে আমিও বাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ি। যখন রোমান ভাই নামাজ পড়া শুরু করেছেন, হঠাৎ করে ওনাদের রুমের জানালায় নক করার শব্দ হয়, ঠক 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 শব্দ। জাস্ট 2 বার হয়েছে প্রথমে। এটা শুনে চমকে যান, কি ব্যাপার, কি হইল। এর 3-4 মিনিট পর আবারও দরজায় ঠক 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 শব্দ, এটা 4 বার হয়। তো এটা যখন উনি শুনেছেন, উনি নামাজ শেষ করে দরজাটা খুলেছেন, গিয়ে দেখেন কিছু না। ওনার বাবাকে বললেন যে শব্দ হলো যে, গিয়ে দেখি কেউ নাই। ওনার বাবা বললেন যে ও কিছু না, তবে এরকম শব্দ হইলে তোমার দরজা খোলার দরকার নেই। এরপর থেকে প্রতিনিয়ত শোনা যেত মাগরিবের নামাজের সময়, বিশেষ করে মাগরিবের নামাজের পর যখন বাবা জিকির করতে বসতেন, এই দরজায় ঠক ঠক শব্দ হতো। এটা উনি অনেকবার শুনেছেন, ভয়ও পেয়েছেন এই রোমান ভাই। তবে ওনার বাবা বলতেন যে এরকম ঠক ঠক শব্দ কখনো কখনো দুষ্টু জিনেরা জিকির ভঙ্গ করার জন্য করে, আবার ভালো জিনেরা ফজরের নামাজের সময় এসে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য এরকম শব্দ করে। তবে এটা নিয়ে কোনো ভয় পাওয়া যাবে না। এই যে হুজুরের কথা আমরা বললাম, এই হুজুর মারা গেছেন 2016 সালে। এখন হুজুরের যে ছেলে, সেই ছেলেই দায়িত্ব নিয়েছেন তার। হুজুর মারা যাওয়ার পর ওনাদের বাসায় নানা রকম সমস্যা শুরু হয়। রাতের বেলা টিনের চালের উপর ঢিল মারার শব্দ, চালের উপর হাঁটার শব্দ, এরকম টুকটাক কিছু সমস্যা শুরু হয়। হুজুরের যে ছেলে দায়িত্ব নিয়েছেন, তাকে গিয়ে এই বিষয়টা যখন বলা হয়, তখন উনি বলেন যে ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ, চিন্তা করো না। এই বিষয়টা কমেও যায়, বছরখানেক সবকিছু ঠিকঠাক ছিল। 2022 সালের কথা, তখন নাকি এই রোমান ভাই ফ্রি ফায়ার গেম উনি খেলতেন। একদিন রাতে উনি ওনার উঠানে বসে এই ফ্রি ফায়ার গেম খেলছেন। খেলতে খেলতে কয়টা বাজে ওনার খেয়াল নাই, হঠাৎ করে ফোনে দেখেন রাত 2:17 কি 18 বাজে। উনি চিন্তা করেন যাই এখন রুমে চলে যাই। উনি যেই না উঠেছেন রুমে যাওয়ার জন্য, দাঁড়িয়েছেন উঠে, তখন খেয়াল করলেন ওনার থেকে কিছুটা দূরে লাল শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে, আর ওনার দিকে তাকে বিশ্রীভাবে হাসছে। তবে তার চেহারাটা ওরকম ভয়ঙ্কর এরকম বলা যাবে না, তার পুরো শরীর সোনার গহনা দ্বারা আবৃত বলে মনে হচ্ছে। এটা দেখে তো উনি এক দৌড়ে রুমে গিয়ে শুয়ে পড়েছেন। এই কথা শুরুতে কাউকে বলেন নাই। এর 1 থেকে 1.5 মাস পর উনি রাতে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি দেখেন ওনার রুমের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করে উনি দেখতে পান যে লোকটা দাঁড়ানো, তার ঠিক কপালের উপরে একটা মাত্র চোখ, তার মুখ দিয়ে লালা গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটাও বুঝতে পেরেছেন, চোখটাও মনে হচ্ছে লাল টকটকে জল করছে। এটা দেখার পর ওনার শরীর তুনি নাড়াতে পারছেন না। আর এই লোকটা হুট করে এসে ওনার গলাও চেপে ধরেছে, চেপে ধরে বলতেছে দে বইটা দে। এদিকে উনি তো কোনো কথা বলতে পারছেন না। শরীরের সর্বোচ্চ শক্তি এক করে ওনার আম্মাকে ডাক দিয়েছেন। ওনার আম্মা দ্রুত ওনার রুমে এসে যখন তার শরীরে হাত দিয়েছেন, সবকিছু ঠিকঠাক হয়ে যায়। উনি কিন্তু এসে আর কিছু দেখেন নাই যে তার শরীরের উপর কিছু ছিল কি ছিল না, এরকম কিছু দেখেন নাই। এরপর ওই যে মাসখানেক আগে উনি একটা কিছু দেখেছিলেন লাল শাড়ি পরা, এই বিষয়টাও বলেন, আর এই রাতের কথাও খুলে বলেন যে যেটা হয়েছিল আর কি। এরপর ওনার মা বলে আচ্ছা ঠিক আছে ঘুমাও, সকালবেলা দেখি তোমার বাবাকে বলে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় এটা নিয়ে আলোচনা করা যাবে। তো পরের দিন বিকেলবেলা দেখা গেল সেই হুজুরের ছোট ছেলে, যিনি এখন দায়িত্বে আছেন আর কি,
সেই হুজুর উনি আসছেন ওনাদের বাসায়, এসে বাসা বন্ধ করে দিয়েছেন, ওনার শরীরটাও ঝাড়ফুঁক করে বন্ধ করে দেন। এরপর থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। যে ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন শামসুল আলম মাগুরা থেকে। 2001 সালের ঘটনা। শামসুল আলমদের গ্রামের বাড়িতে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল মিঠু মিয়া। তো মিঠু মিয়া পেশায় ছিলেন একজন কৃষিজীবী, তিনি কৃষি কাজ করতেন। এছাড়াও তার নিজের হালের বলদ ছিল, সেগুলোকে তিনি দিয়ে হাল চাষ করাতেন, নিজের হাল চাষ করতেন, মানুষের জমিতেও চাষ দিয়ে দিতেন, এগুলো সাহায্য করতেন। এছাড়াও তার একটা ওয়াগান ছিল, সেই ওয়াগানে তিনি মালপত্র টানাটানি করতেন। তো নিজের জমির কাজ শেষ হওয়ার পরে তিনি এই মাল পরিবহনে নিজের এই ওয়াগানটা ব্যবহার করতেন, তার ষাঁড়ে টানা গাড়ি যেটা, সেটা বিশেষ করে যখন ফসল কাটার সময় আসতো। সবার তো আসলে এই ফসল টানার মতো জিনিসপত্র ছিল না সেই সময়, ট্রাক্টর এত বেশি জনপ্রিয় ছিল না, কিছু মানুষের পাওয়ার টিলার ছিল, এছাড়া এই গরুর গাড়িতেই এগুলো টানা হতো। তো মিঠু মিয়া তার নিজের যেহেতু জমি ছোট, সেখানে তার কাজ শেষ হয়ে গেলে তিনি গ্রামের মানুষের এরকম ফসল তুলে দিতেন। তো বেশ ভালোই লাভ হতো এটাতে, যেহেতু তিনি এটার একটা ভাড়া নিতেন। তো একবারকার কথা, ফসল কাটা হচ্ছে এরকম, তো অনেকের ফসল তিনি তুলে দিয়েছেন এবং তিনি দেখা যেত যে মালপত্র পরিবহন করে তার গরুদেরকে একটু রেস্ট দিতেন, রেস্ট দিয়ে খাওয়া দাওয়া করায় আবার তিনি যেতেন আর কি। তো এরকম তাদের এলাকা থেকে বেশ কাছাকাছি একটা জমির মানুষ তার সাথে কথা বললেন যে তার বেশ কিছু জমির ফসল নিয়ে যেতে হবে ওখান থেকে, এবং তার ওখানে 2 থেকে 3 ট্রিপ লাগতে পারে, এরকম ওয়াগানের প্রয়োজন। এবং সেই ফসল নিয়ে তুলতে হবে সেই ব্যক্তির একটা ঘর আছে এখানে, সেই ঘরটা হচ্ছে তার মালপত্র তিনি ওই যে জমান আর কি, ফসল জমায় রাখেন আর কি, জমানো ঘর আছে তার, ফসল রাখার ঘর, সেই ঘরে নিয়ে তুলতে হবে। তো মিঠু মিয়া বললেন ঠিক আছে, তো কাজ শুরু করবো কখন? তো লোকটা বললো যে ফসল তো তুলে তুলে রাখতেছে, দুপুরের পর থেকে শুরু করে দেন, আপনার হয়তো রাত হয়ে যাবে কাজ শেষ করতে করতে। তো মিঠু মিয়া মনে মনে ক্যালকুলেট করলেন তার কয়টা ট্রিপ মারা লাগবে, কিরকম কি, সবকিছু একটা হিসাব করে তিনি রাজি হয়ে গেলেন। আর তাকে বলে দিলেন যে কিরকম টাকা তিনি নেবেন এই সেই। যাই হোক, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসলো, মিঠু মিয়া কাজ শুরু করলেন। দুপুরের পরে তিনি চলে গেলেন তার কার্ট নিয়ে সেখানে। তো গিয়ে দেখলেন যে এইখানে ফসল কাটতেছে, ঠিক কেটে রাখতেছে, জমাচ্ছে, অন্য যে লোকগুলা সেগুলো এইবার তার এই যে ওয়াগনে মাল তুলে চলে যাবে, আর পরের বার থাকবে ওখানে একজন ব্যক্তি যে ওই যে কাটা ফসল যখন রাখবে, এরা তো ফসল কেটে দিয়ে জমায় রেখে চলে যাচ্ছে, তো ওরা আর থাকবে না, এখানে একজন ব্যক্তি থাকবে যে পাহারা দিয়ে রাখবে, তো সেই তাকে সাহায্য করবে আর কি এই বাকি পরবর্তী ফসলগুলো তুলে দিতে। তো যাই হোক, মিঠু মিয়া ঘুরে ঘুরে দেখলেন, মালপত্র তুলাইলেন তার সেই ওয়াগনে, এবং তখন অলরেডি দুপুর গড়ায় গেছে, একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস চারিদিকে, এবং সেই ধান কাটার ঘ্রাণ আসতেছে চারিপাশ থেকে। বেশ এনজয় করতেছে মিঠু মিয়া। চিন্তা করলেন এরকম সময় বেশ রাত পর্যন্ত বাইরে থাকলেও খারাপ হবে না, অসাধারণ লাগে, তার কাছে বেশ মজা লাগে এরকম সময়টা। তো যাই হোক, তার ওয়াগন ভরা হলো, যে ফসলগুলো কেটে রাখা হয়েছে সেখান থেকে তার ওয়াগন ভরা হলো। হওয়ার পর তিনি চিন্তা করলেন যে এখন যাবেন ওখানে, তো তিনি ওখান থেকে বিদায় নিয়ে রওনা দিলেন। তো যাচ্ছেন গ্রামের রাস্তা ধরে, পড়ন্ত বিকেল, অসাধারণ পরিবেশ, সুন্দর বাতাস, বেশ এনজয় করতে করতে, এবং জায়গায় জায়গায় কিছু গৃহস্থ বাড়ির বাইরে গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে। তো সেই ঠান্ডা বাতাসে গাঁদা ফুলের ঘ্রাণ আর ধানের ঘ্রাণ, পাকা ধানের ঘ্রাণ, মানে একেবারে অন্যরকম একটা মানে অসাধারণ মুহূর্ত তৈরি করে দিতেছে। তো যাই হোক, এরকম চলতে চলতে রাস্তা দিয়ে অনেক দূর এসে তিনি পেয়ে গেলেন সেই গৃহস্থের বাড়ি যেখানে নামাবেন। তো তাদের সেই ফসলের ঘর বা ফসলের গুদাম যেটা, ওখানে গেলেন। ওখানে গিয়ে তিনি সেই গুদামের দরজা খুলে দেখলেন যে এইখানেও তাদের সাহায্য করার জন্য মাত্র একটা লোক। তো তিনি একটু মানে রাগ করলেন মিঠু মিয়া, যে কি ব্যাপার, আপনাদের লোকজন থাকবে, আমি যদি এরকম গায়ে খাটি তুলে তো আমার আরো পারিশ্রমিক অনেক বেশি হওয়া লাগবে। এগুলো বলতে বলতে মাল নামাইলেন, ওই লোকের সাথে হাতও দিলেন তিনি, তা হাত দিয়ে মাল খালি করে আবার তিনি তার গরু দুটাকে একটু রেস্ট দিলেন, রেস্ট দিয়ে রওনা দিলেন আবার। তো আসছেন আবার, এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সে আসতে আসতেই তখন অলরেডি রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে। তো দ্বিতীয়বার আসলেন, এসে তখন পৌঁছাইছেন, তখন অলরেডি অন্ধকার পড়া শুরু হয়েছে। দেখলেন যে ওই যে ব্যক্তিটা সেখানে বসে আছে একটা হ্যারিকেন হাতে, ওই যে পাহারাদার যারা ফসল কাটার লোক ছিল তারা একদম কেটে টেটে জমায় দিয়ে রেখে একদম টাল করে রেখে পাশে চলে গেছে। তো এই উঁচু করে রাখা ফসলের স্তূপের ওই পাশে বসে আছে ওই আরেকজন যে পাহারাদার লোকটা, নাম রিপন, সে বসে আছে। তো এখান থেকে মিঠু মিয়া বলতেছে যে কি ভাই, এই আপনি একা বসে আছেন, আপনার ভয় লাগে না এখানে? একলা একলা বাতি টাতি জ্বালান নাই কিছু?
তো চাঁদ উঠছে, চাঁদের হালকা আলো চারদিকে ছড়ে আছে, দেখা যায়, ভালোই দেখা যায়, সুন্দর, মানে সবকিছুই দেখা যাচ্ছে। তো ওই রিপন যে লোকটা বলতেছে যে আরে ভাই কি বলবো, এরা তো কাইটে চলে গেল, তা আসেন আর কথা না বাড়া এগুলো তুলি, আর এই চাঁদের আলোয় সমস্যা হচ্ছে না আমার, হারিকেন একটা আছে জ্বালাইনি। তো তখন মিঠু বলতেছে যে আপনি যে আমারে হাত লাগাইতে বলতেছেন, আমি তো আপনার সাথে খামাখাই খাটতেছি, এখানে যে আপনার সাথে হাত লাগাই খাটি, আবার ওখানে নিয়ে মালটা নামানোর সময় আমার হাত লাগাইতে হয়, আপনার মালিক তো অনেক কৃপণ, তারে বলবেন আমার টাকাটা বাড়াই দিতে, আপনি দেখছেন কিন্তু প্রমাণ থাকলেন, হ্যাঁ আমি কিন্তু টাকা বেশি যাবো, কারণ আমি খাটার জন্য আসিনি, আমি শুধু মাল নিয়ে যাব, এই কাজে আসছি। তো রিপন বলতেছে যে ভাই দেখেন, মালিক না দিলে কি করবো, তাহলে আপনি এক কাজ করেন, বসে থাকেন, আমি একাই তুলি। তো তখন মিঠু মিয়া বলতেছে না ভাই থাক, হাত লাগাই, কারণ অনেক সময় লাগবে। যাই হোক, আবার যারা মাল তুললো, তার ওয়াগন ভরলো, ভরে বললো যে আপনার তো থাকতে হবে এখানে পাহারা দেওয়ার জন্য। তো তখন মিঠু মিয়া বলতেছে যে বাতিটা জ্বালায় বসেন, অন্ধকারে বসে থাকেন না, কি এই বলে টলে দিয়ে সে মালটাল নিয়ে রওনা দিল আবার। তো দেখলো যে হ্যাঁ, তখন ওই রিপন লোকটা আস্তে করে হারিকেন জ্বালাইছে, জ্বালায় বসছে, বলছে আসেন ভাই তাড়াতাড়ি আসেন একটু। তো এই বলে লোকটা বিদায় দিল। তো আসতেছে মিঠু মিয়া, এবং এই মানে এখন তার কাছে এতটা ভালো লাগতেছে না, কারণ অন্ধকার হয়ে গেছে তো, আর তার এই ইসের মধ্যে, তার এই ওয়াগানের মধ্যে একটা হারিকেন লাগাই নিছে, জ্বালায় জ্বলতেছে, আর অন্ধকারের মধ্যে একটু খারাপ লাগছে, কারণ একই রাস্তায় দ্বিতীয় ট্রিপ মারতেছে, বারবার যাওয়া আসাটা একটা বেশ ক্লান্তিকর। আর তার ষাঁড়গুলাও ওরকম তো রেস্ট পায়নি, মাল দিয়ে আবার এসে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছে, ঘাস খেতে লাগাই দিছিল, আবার নিয়ে যাচ্ছে সে। তো ষাঁড়গুলো তার খুব আদরের, সে খুব পছন্দ করে তার ষাঁড় দুইটারে, এবং খুব আদর করে সে। তো এগুলোকে এত খাটাইতে ভালো লাগতেছে না, এখন কি করবে, এই কাজের অর্ডার নিয়ে ফেলছে, কিছু করার নাই। তো সে মনে মনে চিন্তা করতেছে যে এই মানে এইবার লাস্ট ট্রিপটা যে মারবো, এইবার যেমনে পারি মানে আমার জানি আর একটা ট্রিপ মারতে না হয়, মানে যা ফসল আছে একবার উঠাই নিয়ে রওনা দিব। তো এই ভেবে সে উঠতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এবং ওই সেই একই রকম সুন্দর ঘ্রাণ, এবং রাতে এবার আর একটু ভালো লাগতেছে, হারিকেনের আলো এবং ঠান্ডা ঠান্ডা বাতাস, চাঁদের আলো একসাথে মিলেমিশে গেছে অন্যরকম। এক সময় এসে পৌঁছাইলো গৃহস্থর বাড়িতে আবার, এবং সবকিছু নামায় টামায় তিনি বেশ ক্লান্তি বোধ করতেছেন এবার। তো ষাঁড়গুলাকে এক পাশে রেখে তিনি একটু সাইড হয়ে বসলেন একটা পাশে, বসে বেশ খানিকক্ষণ বিশ্রাম নিলেন, তারপর উঠে আবার রওনা দিলেন। তো বুঝলেন যে ষাঁড়গুলো ক্লান্ত হয়ে যাচ্ছে। তো চলে আসলেন আবার সেই মাঠের কাছে, এসে দেখতেছেন যে হারিকেনের আলো দেখছিলেন, সেই আলো আর নাই যেটা জ্বালাইতে দেখছিলেন রিপনকে। তো এসে দেখলেন যে ওই ফসল আছে, এবং ওই স্তূপ করে রাখা তখনও যতটুকু রাখা, কিন্তু রিপনকে কোথাও দেখতেছেন না তিনি। তো তিনি এদিক ওদিক তাকালেন, দেখলেন রিপন নাই। তার খুব রাগ উঠে গেল মিঠু মিয়ার, কারণ তারই এখন ওয়েট করলে তো তার লস, কারণ তার তো এই ফসলগুলো নিতে হবে, এগুলো রেখে গেলে তো আবার তিনি ওই যে টাকা চাইতে পারবেন না, নিজের হারায় যাওয়ার এক সমস্যা। এদিকে রিপনকে দেখতেছেন না, তো তিনি নিজেই তোলা শুরু করলেন ধানগুলো আস্তে আস্তে তার বাগানে, এবং মনে মনে সে খুব বিরক্ত হইতেছে, মানে মনে মনে বিষোদ্গার করতেছে। তো ধান তুলতে তুলতে ঘেমে নিয়ে গেছেন তিনি, এই ঠান্ডার মধ্যে, ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে ঘেমে নিয়ে গেছেন, ওয়াগন প্রায় ভরে ফেলছেন। লাস্ট দুইটা এরকম আটি আছে, ওগুলো নিয়ে তিনি উঠাবেন, এই সময় দেখে রিপন মিয়া আসতেছে, মানে ওই থেকে তারা বলতেছে মিঠু ভাই। তো মানে খুব রাগ উঠে গেল তার, তো বলে এই আপনি কই গেছিলেন, কি শুরু করলেন আপনি, আপনার এই জিনিস আমার তোলা লাগলো, এসে আমি আপনার মালিকের কাছে এবার বলবো কি অবস্থা, আপনার নামে কমপ্লেন দিব। রিপন বলছে আরে দিয়েন না, আপনার জন্য এবার সুবিধার জিনিস নিয়ে আসছে, দাঁড়ান না, আপনি তুলেন, ওইটা নেন, বাকি দুইটা রাখেন। তো মিঠু মিয়া রাগে ওই দুইটা যে আঠি এটা রাখলো তার ওয়াগনে রেখে বলে কি ব্যাপার। তো দেখলো রিপন যে আসছে, হাতে করে একটা কলসি, মাটির কলসি এরকম। তো মিঠু মিয়া বলতেছে যে এটা কি নিয়ে আসছেন আবার সাথে করে, এর মধ্যে দেখে কি বলে কলসি, কি এটা, কারে এটার মধ্যে ব্যাপার আছে, এটাই খেতে পাইছি। খেতে পাইছি মানে খেটে জুবানো ছিল, মুখটা সিল করা একদম, এর মধ্যে কিছু একটা আছে। একেবারে মোহর টোহর পাইলে তো আপনার আর কিসের আপনি ধান নেবেন মিয়া, আপনি কিসের টাকা পয়সা, মোহর টোহর পাইলে তো বিশাল ঘটনা। তো তখন মিঠু মিয়া বলছে কে এখানে মোহর রাখবে, এটা কি বলেন আপনি, এই ওনার ফসলের মাঠের মধ্যে মোহর পুঁতে থেকে যাবে, মানুষের খেয়ে দেয় কাজ নাই না, দেখেন না কলসিটা দেখেন, আসেন এদিকে আসেন। তো মিঠু মিয়া মানে তার মধ্যে একটু তো আগ্রহ হয়েছে, ব্যাপারটা কি, কাছায় গেল। তো দেখতেছে চাঁদের আলো পড়ছে, আলোতে দেখা যাচ্ছে যে মাটির কলসি, এবং বিভিন্ন রকমের নকশা করা মাটির কলসির উপরে, এবং কলসির এক পাশে এরকম জগের মতো ধরার মতো একটা হ্যান্ডেল আছে, দেখে বলছে বেশ পুরানো, এবং চাঁদের আলো দেখা যাচ্ছে মুখটা বন্ধ করা, এরকম কিছু একটা দিয়ে এরকম মুখটা বন্ধ করে রাখছে, কেউ সিল করার মতো। তো বলতেছে তখন মিঠু মিয়া বলতেছে যে এর মধ্যে জিনিস আছে কেমনি আপনি শিওর, আপনার হারিকেন জানেন না কেন, হারিকেন রেখে আসছে এখানে। বলে হারিকেন কোথায় রেখে আসছেন, বলে ওদিকে রেখে আসছে, আসেন এদিকে আসেন, আমরা একটু আলোতে যাই, এদিকে চাঁদের আলো যেখানে ভালো মতো পড়ছে ওই সামনে যাইয়ে।
তো দেখা গেল যে যখন ওই রিপন কলসি হাতে যাচ্ছে, মানে ওই মিঠু মিয়ার ষাঁড়ের পাশ দিয়ে, তো ষাঁড়গুলা ফোঁস ফোঁস শুরু করছে, কেমন জোরে জোরে নিঃশ্বাস ফেলে পাটা এরকম মাটিতে ঠোকা শুরু করছে এবং ফোঁস ফোঁস মানে কেমন রাগ হয়ে যেরকম করে সেরকম আচরণ শুরু করছে, মনে হচ্ছে বাগান থেকে ছুটে চলে যাবে। তো মিঠু মিয়া বললো, আরে ষাঁড়ের কি হলো আবার? সে পিঠে হাত ধরে, এই ঠান্ডা কি ব্যাপারে বলে হাত দিচ্ছে। তো ততক্ষণে রিপন আবার সামনে চলে গেছে, তো দেখলো যে ষাঁড়গুলা কেমন জানি হয়ে গেছে। তো মিঠু মিয়া ষাঁড়ের পিঠে হাত দিলেই বুঝতো যে ষাঁড়ের মানে আচরণগুলা কেমন, শরীর ঠান্ডা কিনা। বলতেছে যে না, তিনি ষাঁড়ের হাত দিয়ে বলে ষাঁড় বেশ শক্ত হয়ে গেছে কেমন জানি। তো তিনি একটু অবাক হলেন যে এরকম কেন আচরণ করতেছে। সাধারণত দেখা গেছে যে কোনো বিষাক্ত সাপ টাপ দেখলেও ষাঁড় এরকম করে, তিনি এর আগে দেখছেন। তো একটু অবাক হলেন, যেতে ওরকম কিছু নাই, কলসি হাতে ওই রিপন গেছে সামনে। তো তিনি আস্তে করে হেঁটে গেলেন, যে রিপন ওই খোলা জায়গাটার মধ্যে দাঁড়াইছে, ওই জায়গায় চাঁদের আলো তো পড়ছে, তো কলসিটা এরকম ধরে রেখে দেখতেছে। তো মিঠু মিয়া সামনে যেতে যেতে বললেন যে এটা নিয়ে কি ব্যাপার, আমি দেখতেছেন কেন? এর মধ্যে যে সাপখোপ থাকে। বলছে কেন সাপখোপ থাকবে, এর মুখ সিল করা দেখেন না? বলে রিপন তার সামনে মেরে ধরলো আর কি, জিনিসটা এরকম করে ধরলো। ধরার পর মিঠু মিয়া দেখতেছে আসলে এই মুখটা মনে হচ্ছে যে কিছু দিয়ে আঠা টাইপের কিছু দিয়ে, মানে ভারী কিছু দিয়ে সিল করা মুখটা। তো বলছে কি আছে, কি থাকতে পারে এর ভিতরে? তো তখন রিপন বলছে দেখেন না, ভাঙ্গেন আগে, ভাঙ্গে দেখেন কি। তো বলছে আমি ভাঙবো কেন, আপনি ভাঙ্গেন, আপনি পাইছেন আপনি ভাঙেন। রিপন বলে না, আমি ভাঙবো না, আপনি ভাঙেন, আমার কেমন দিন লাগে। তো যাই হোক, মিঠু মিয়া বলে যে আরে ভাই, এত সময় নষ্ট করার টাইম নেই, ভাঙেন তো। না না না, আপনি ভাঙেন বলে সে রিপন ওই কলসিটা হাতে দিয়ে দিল মিঠু মিয়ার। তো মিঠু মিয়া চিন্তা করলে এইভাবে সময় নষ্ট করে লাভ নাই। তো সে ওই কলসিটা নিয়ে মারলো বাড়ি, মাটিতে জোরে জোরে একটা বাড়ি দিল। তো একটা বাড়িতে ঠাস করে শব্দ হলো, তো দেখলো মনে হয় ফেটে যাচ্ছে। তো সে আবার একটা বাড়ি দিল ঠাস করে, এই বাড়িতে এটা ভেঙে গেল, কলসিটা ভেঙে গেল, মাটির ছিল ভেঙে গেল, এবং মনে হলো ভিতর থেকে কত বালির মতো ধুলা ফস করে পড়ছে মাটিতে, এবং সেগুলো বাতাসে, হালকা বাতাস উঠছে, বাতাসে উড়ে গেল ওই পাশ থেকে। তো তিনি অবাক হলেন যে আর কিছু নাই। তিনি ওই যে ওই ভাঙা যে অংশটা হাতে রয়েছে ওইটা দিয়ে নাড়া দিলেন, দিয়ে দেখলেন না, ওই যে তলানি কলসির তলাটা পড়ে গেছে, ওইটা ভেতর থেকে কিছুগুলো ধুলার মতো আর কি, ডাস্টের মতো সরে গেল, মানে নাই কিছু নাই, ভারী কিছুই নাই এখানে, মোহর তো দূরের কথা। তো তিনি অবাক হলেন মিঠু মিয়া, যে এরকম কলসি মানে কি। তাকায় বলতে গেছেন আর কি রিপন্ডে যে কিছুই তো নাই দেখি। তাকায় বলতে গেছেন, দেখে যে হাসির শব্দ কোথায়, ওই যে তার সামনে দাঁড়ায় ছিল রিপন, কিন্তু সে নেমে গেছে খেতে। কখন নামলো তিনি খেয়াল করেন যে ক্ষেতের কাছে দাঁড়ায় রিপন হাসতেছে, কেমন যেন মানে অপ্রকৃতস্থর মতো হাসতেছে, হে 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 এরকম করে হাসতেছে। তো মানে মিঠু মিয়ার ওই হাসিটা শুনে কেমন যেন অশুভ লাগছে। ভাই মিয়া, আপনি হাসেন কেন, কি হয়েছে, কি ব্যাপার? লোকটার কোনো কথা না বলে ঘুরে দৌড় দিল ক্ষেতের মধ্যে দিয়ে রিপন, মানে হাসতে হাসতেই মনে দৌড় দিল, মানে কেমন যেন খ্যাক খ্যাক করে ভিতরে ভিতরে হাসতে হাসতে দৌড় দিল। তো এখান থেকে মিঠু মিয়া মানে রাগের ছোটে হাতের মধ্যে যতটুকু যে মাটির ইটা ছিল এটা ছুঁড়ে মারলো ওইদিকে, মানে তার দিকে, মনে হলো যে তার মানে রাগের চোটে মারছেন তিনি। তো দেখলো যে রিপনের পিছনে যে পড়ছে, রিপন দৌড়ায় ওদিক দিয়ে ক্ষেতের মধ্যে যে চলে যাচ্ছে, তিনি দেখতেছেন। বেশ খানিকটা দূরে গিয়ে একবার ফিরে তাকালো তার দিকে। তো মিঠু মিয়ার বুকের ভিতরটা একটু ধক করে উঠলো, দেখলো যে রিপনের চোখ দুটো জ্বলতেছে, অনেকটা শিয়াল বা কিছুর চোখ যেরকম জ্বলে সেরকম জ্বলতেছে। তো মিঠু মিয়া ভয় পেয়ে গেছে, কারণ গ্রামে কিন্তু অনেক কথা এরকম প্রচলিত আছে যে রাতের বেলা এরকম যখন ফসল কাটার সময় উল্টাপাল্টা জিনিস দেখে। আর এখন কিন্তু মোটামুটি বেশ রাত হয়ে গেছে, মানে 8টা-9টার মতো বাজে, প্রায় 8টার বেশি বাজে। তিনি তাড়াতাড়ি দৌড় দিয়ে আসলেন তার ইসের মধ্যে, তার যে ওয়াগানে আসলেন। এসে তিনি ষাঁড় দিয়ে নিয়ে টানাটানি শুরু করলেন ধরার জন্য। দেখে ষাঁড়গুলো নড়তেছে না, কেমন শব্দ করতেছে, মানে যেতে যাচ্ছে না, ফোঁস ফোঁস করতেছে। তিনি জোরে টান দিলেন, তার ষাঁড়া তার কথা শুনে এরকম না, কিন্তু আজকে জানি কেমন করতেছে ষাঁড়গুলা। তো তিনি বেশ টানাটানি করে ষাঁড়গুলাকে একসময় তিনি নাড়াইতে সক্ষম হলেন এবং চলা শুরু করলেন। তো চলতেছে ষাঁড়গুলা, মনে হচ্ছে যে কেমন যেন একটু মানে অন্যরকম, ষাঁড়ের আচরণগুলো অন্যরকম এরকম করতেছে। তো ষাঁড় তার ইটা রাস্তা দিয়ে হেঁটে, মানে যে মূল যে রাস্তাটা যেখান দিয়ে তারা যায় সেই রাস্তায় উঠলো। তো ওঠার পরে অনেক দূর চলে আসছেন তিনি, অনেক দূর চলে আসছেন। এই সময় হঠাৎ করে তার ওয়াগনের পিছনে তিনি শব্দ পেলেন, যেমন খস 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 খস, কেউ নাড়াচাড়া করলে বা লাফ দিয়ে যদি উঠে বসে এরকম একটা। কে তিনি পিছন ফিরে তাকাইলেন, জানি ওয়াগনের পিছনে এরকম শব্দ আসে কেন। তো যখন তিনি পিছনে তাকাইছেন, এই সময় তার ওয়াগনটা মনে হলো যে তার ষাঁড়গুলার পাগলামি বেড়ে গেল এবং ছোটা শুরু করলো ষাঁড়গুলা, বেশ জোরে একটা ঝাঁকি লাগলো। তো তিনি এক হাত দিয়ে কোনো মতো ধরে তাকায় দেখেন তার ওয়াগনের পিছনে, মানে তিনি তো সামনের দিকে বসছেন, তার ওয়াগনের পিছন দিকে এক্স্যাক্টলি
তার মতো দেখতে, এবং তিনি যেরকম শার্ট পরছেন সেরকম শার্ট, সেরকম লুঙ্গি এবং সেরকম গামছা পরা, একদম ঠিক আরেকজন মিঠু মিয়া তার দিকে তাকায় হাসতেছে। চাঁদের আলোতে তার হাসি দেখা যাচ্ছে, দাঁতগুলো বের হয়ে আছে এবং হাসি মানে তাকে যেমন বিদ্রুপ করতেছে এরকম একটা অবস্থা। তো মিঠু মিয়া কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তিনি চিন্তা করতে তিনি কি দেখতেছেন, এটা আশ্চর্য। তিনি একবার মানে নিজের অজান্তে বোকার মতো জিজ্ঞেস করলেন, তুমি কে? ওই পাশ থেকে সাথে সাথে তার মতো দেখতে যে সেও বলল তুমি কে। বলার পরে মনে হলো সেই যে ইটা আরো জোরে হাসা শুরু করলো, মানে তার হাসিটা বিস্তৃত হয়ে গেল মুখে, এবং ওইখান থেকে সে লাফ দিয়ে পড়লো মিঠু মিয়ার উপরে। তো মিঠু মিয়া তাকে নিয়ে মানে ধরতে ধরতে ওই তার যে ওয়াগান থেকে পড়ে গেল, দুইজনে মিলে মাটির মধ্যে পড়ে গেল। মাটিতে পড়ে দুইজন ধস্তাধস্তি করতে করতে একপাশে চলে আসে। মিঠু মিয়া চেষ্টা করতেছে ছাড়ার, মানে নিজেকে ছাড়ানোর, কিন্তু সে পারতেছে না। দেখতেছে যে ওই যে মানুষটা তার মতো দেখতে, তার শরীরে অনেক জোর, তাকে নিয়ে একেবারে রাস্তার পাশে এসে তার গলা চিপে ধরছে। এত জোরে গলা চিপে ধরছে যে মিঠু মিয়া অনেক চেষ্টা করে হাতটা সরাইতে পারতেছেন না, অসম্ভব শক্তি শরীরে। এবং ওই লোকটার মুখে হাসি, এবং হাসিটা বেশ কুটিল একটা হাসি। তো মিঠু মিয়া অনেক চেষ্টা করতেছে, হাত সরাইতে পারতেছে না। তিনি মনে মনে দোয়া পড়া শুরু করলেন, মানে কণ্ঠ দিয়ে তো শব্দ করতে পারতেছেন না, নিঃশ্বাস বন্ধ আসতেছে, মনে মনে দোয়া পড়তেছেন আর চিন্তা করতেছেন যে আমি কেমনে বাঁচবো এরকম। এই সময় তিনি দূর থেকে একটা শব্দ শুনলেন, এই মিঠু মিয়া না, এনে কি করো তুমি? তো শব্দ শুনতে কার কণ্ঠ তিনি বুঝতে পারতেছেন না, তার অলরেডি মানে চোখের সামনে সব ঘোলা হয়ে আসছে। এই সময় তিনি কণ্ঠটা শুনে চেনা, মানে তার পরিচিত লাগতেছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না কার কণ্ঠ। আবার কাছে শুনলে, এই মিঠু মিয়া, কারে মারতেছো তুমি? এরকম শব্দ শুনে তিনি মানে মাথাটা একটু ঘোরানোর চেষ্টা করছেন। তো এই সময় দেখলেন যে মানুষটা সামনে চলে আসছে, ওই ইসের সামনে। তিনি দেখলেন যে তার উপরে যে চেপে ছিল সে উঠে দাঁড়ায় ধাক্কা দিল মানুষটাকে। মানুষটা ছিটকে যে দূরে পড়লো। তো মিঠু মিয়া কোনো মতে ঘাড় ঘুরায় উঠে ফসে নিজের গলা ব্যথা প্রচন্ড ব্যথা হয়েছেন, ধরে তাকায় দেখতেছেন যে দূরে পড়ে আছে। তো এক সেকেন্ডে তিনি চিনতে পারছেন এটা হচ্ছে তাদের এখানকার স্কুল মাস্টার, এবং লোকটা খুবই ভালো একজন মানুষ, তার নাম সাইদ। এবং সাইদ সাহেব খুব ভালো একজন মানুষ। তিনি দেখছেন যে সাইদ সাহেব ধাক্কাকে ছিটকায় পড়ছে, পড়ে কোনো মতো উঠছে, এবং তার মতো দেখতে যে মিঠু মিয়া সেই লোকটা ওই সাইদ সাহেবের কাছে হেরে যাচ্ছেন। তো মিঠু মিয়া চিন্তা করলেন যে না, এটা তো হতে দেওয়া যায় না, এটা তো মানে খারাপ কিছু, এটা মানুষ না। তো মিঠু মিয়া যখন কাছে গেছে, মানে ওই তার মতো দেখতে যে নকলটার সামনে, সেটা কাছে চলে গেছে, তখন হঠাৎ করে সেটা তার দিকে ঘুরে একটা চিৎকার দিল। মিঠু মিয়া তাকায় দেখলো যে ওই যে চিৎকার যে দিছে তার গালের যে নিচের অংশটা, মুখের হাটা এত বড় হয়ে গেল, প্রায় এই ঠোঁট আর এই ঠোঁটের মধ্যে ডিফারেন্স প্রায় 1 ফুটের মধ্যে, এরকম এবং জোরে চিৎকার দিল, এমন ভাবে একটা তীক্ষ্ণ চিৎকার দিল যে মিঠু মিয়া কান মনে হচ্ছে যে কানের পর্দা ফেটে যাবে ভয়ে। তো ওই দিক থেকে যখন চিৎকারটা দিচ্ছে তার ভয়ে মনে হচ্ছে কানের পর্দা ফুটে যাবে। এই দৃশ্য দেখেও সহ্য করতে পারেনি মিঠু মিয়া, তার মানে একেবারে বেহুশ হওয়ার মতো অবস্থা। এই সময় তিনি জোরে জোরে শুনলেন যে ওই যে মাস্টার সাহেব যে সাইদ, তিনি দোয়া পড়তেছেন, ওইখান থেকে জোরে জোরে সূরা পড়তেছেন। তো এই সময় দেখলেন যে তার মতো দেখতে যে লোকটা লাফ দিয়ে রাস্তার থেকে ক্ষেতের পাশে পড়ে গেল। তো মিঠু মিয়া তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে সেই দিকে গেল রাস্তার পাশে। তখনও দোয়া পড়তেছে ওখানকার যে মাস্টার সাহেব, সাইদ মাস্টার দোয়া পড়তেছে, তখনও দোয়ার শব্দ তার কানে আসতেছে। তিনি দৌড় দিয়ে যে দেখতেছেন যে রাস্তার পাশে দিয়ে যে ক্ষেতটা পড়ছে, ওই ক্ষেতের ফসল তো কোনো কাটা হয় নাই, বড় বড় ফসল, এর মধ্যে দিয়ে কেউ ছিঁড়ে ফুড়ে চলে যাচ্ছে, একদম ভেঙে একদিকে খুব স্পিডে চলে যাচ্ছে একটা কিছু দৌড় দিয়ে, মানে ওই দুই পাশের ফসলের মাঠ মধ্যে চিড়ে যাচ্ছে, পানির মতো ওখান থেকে যাচ্ছে কিছু একটা। তো মিঠু মিয়া নিজের গলাটা চেপে ধরে ভয়ে তিনি আসলেন মাস্টার সাহেবের কাছে। মাস্টার সাহেব তখনও দোয়া পড়তেছে। তিনি তাড়াতাড়ি যে বললেন, মাস্টার সাহেব উঠেন। উঠে তার হাত ধরে তিনি উঠালেন। তো মাস্টার সাহেব বলে, এই তোমার তো দেওয়াতে ধরছিল, তোমার মেরে ফেলাইতো তোমার আজকে শেষ করে দিত, আমি না আসলে থাকতা না তুমি। তো তিনি বলছে, জি মাস্টার সাহেব, মনে হয় দেওয়াই ধরছিল, কারণ এর দেখতে পুরো আমার মতো। হ্যাঁ তোমার মতো। তো মাস্টার সাহেব বলে, তুমি বাঁচলা মিয়া, আমি তো আসতেছিলাম আমাদের গ্রাম থেকে, গতকাল বাড়িতে গেছিলাম, আজকে ফিরাইতেছিলাম। তো বাসের থেকে নাইমা দেখি যে কিছু পাই না, কোনো ভ্যান নাই, কিছু নাই, গরুর গাড়ি নাই, তা হাঁটা ধরছি। তা আইতেছি হঠাৎ করে দেখি রাস্তার পাশে যে একটা এরকম গরুর গাড়ি দাঁড়ানো, এই ধান টান সব উপরে দেওয়া, চুপচাপ গরু দুটা দাঁড়াইছে, কেউ নাই। আমি চিন্তা, কার গাড়ি? তা আমি যে আশেপাশে খুঁজলাম, দেখি কেউ নাই। পরে চিন্তা করলাম মালিক মনে হয় কোথাও থামছে হয়তো জল বিয়োগ করতে। কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম, দেখি কেউ নাই। পরে গরুর হেনতে পিঠে একটু হাত বুলাই দিয়ে হাঁটা ধরলাম। হাইরা আসতেছি, দূরে যায় দেখি যে কে জানি কারে এরকম রাস্তায় ফালায় গলা চিপিতেছে। পরে আমি কে, এই যে জিজ্ঞাসলাম যে এটা কে। পরে দেখি যে আরে তুমি দেখি কার গলা চিপতেছ। এই 2-3 বার ডাক দেওয়ার পরে দেখি যে কিরে ভাই,
মানে একটু রাগ করে আমার উপর একদম আইতেছে আমার দিকে। এই সময় আমি তো অবাক হলাম সবচেয়ে দেখি যে তুমি আবার পিছন দুইটা দাঁড়াইছো, আরেকজন যারে ধরে রাখছিল এটাও তুমি। এরপর যে তোমার দিকে তাকায় যে চিৎকুটটা দিল, এটাতে আমি বুঝছি যে এটা তো আসলে খারাপ জিনিস দেও। এতে আমি দোয়া পড়া শুরু করলাম। দেখছো ধোয়া পড়ার লগে লগে কি করছে, এটা লাভ দিয়া পুড়ে পাশ দিয়া ক্ষেতের মধ্যে দিয়ে গেছে গা। তুমি বললো যে হ্যাঁ এটা তো এরকম খারাপ জিনিস আসছিল মাস্টার সাহেব, তো এখন আপনি কি ওদিকে যাইবেন না আপনি কি আমার লগে যাইবেন ওদিকে, আমারও তো ভয় লাগে। তো মাস্টার সাহেব বললো যে আচ্ছা চলো তোমার লগে যাই আমি। তো মাস্টার সাহেব মিঠুর সাথে ঘুরলেন, ঘুরে যে হাঁটা ধরলেন, হাঁটতে হাঁটতে তারা একসময় যে তাদের সেই গরুর গাড়ি পেলো। তো দেখলো যে গরু খুব ভয় পাইছে। মিঠু মিয়া বুঝলো যে তাকে দেখে গরু চিনতে পারছে এবং ভয় পাইছে অনেক। তো যাই হোক তারা দুইজনে এসে বাগানে উঠে এক সময় চলে আসলো যে যেই যার বাসায় ফসল নেওয়ার কথা তার ওখানে ফসল দিয়ে তাদেরকে বললো যে ওই যে ছেলেটা ছিল ওখানে লোকটা, তাকে বললো যে ভাই আমি জানি না আপনাদের এখানে এরকম এরকম ঘটনা রিপনটা দেখছিলাম, কিন্তু আমার এখন বিশ্বাস হয় এটা রিপন না। আপনারা যে দেখেন রিপনের কি হয়েছে আমি জানি না এটি। এখন আমি মাস্টার সাহেবরে নিয়ে আমার বাসায় যাবো গা, আমরা ওইখানেই থাকবো আজকে, মাস্টার সাহেবরা আর বাসায় যাইতে দিতাম না আজকে বলে ওখান থেকে বলে। আর বললেন যে আপনার মালিকরে যে কালকে আমার জন্য টাকা পয়সা রেডি রাখতে, এত কষ্ট করছে আপনাদের জন্য বললে। মিঠু মিয়া তারপরে তার ওই গরুর গাড়ি নিয়ে মাস্টার সাহেবকে নিয়ে তাদের বাসায় চলে আসে। রাত্রেবেলা মাস্টার সাহেব থেকে যায় ওই দিন মিঠু মিয়ার বাসায়, এবং তারা রাতের বেলা খাওয়া দাওয়া করে। এবং মাস্টার সাহেব অনেক আমল করতো, তিনি নামাজ কালাম পড়েন রাতে এবং দোয়া দরুদ পড়ে। তো ওই দিন রাতের বেলা আর তেমন কিছু হয় না, তবে দুঃস্বপ্ন দেখে। মিঠু মিয়া অনেক দুঃস্বপ্ন দেখে, মানে ভয় পায় ঘুমের মধ্যে। তো মাস্টার সাহেব বুঝে যে আসলে মিঠু ভয় পাচ্ছে রাতের বেলা, নিশ্চয়ই স্বপ্নে তাকে কিছু দেখাচ্ছে। তো যাই হোক পরদিন দিনের বেলা দেখে যে মিঠু মিয়ার জ্বর আসছে। তো মাস্টার সাহেব মিঠু মিয়াকে নিয়েই চলে যায়, যে তাদের স্কুলে যায়। তার ওখানে তার মেসে থাকতেন তিনি, স্কুলের কাছে মেসে ওখানে যে ওখানকার যে আরবি টিচার তার সাথে কথা বলেন যে হুজুর এই ব্যাপার। তিনি বেশ পরেশগার ছিলেন। তো তিনি দেখে বলেন যে আপনাদের সাথে কোনো খারাপ দেওয়ার দেখা হয়েছিল। তো পুরো ঘটনাটা বলে আর কি মিঠু মিয়া যে এই করছে। তো বলে যে ওইটা তো নিশ্চয়ই ওই যে যার নাম বলতেছেন রিপন, ওটা রিপন না, ওটা খারাপ কিছু আসছিল। রিপনের কি হয়েছে খবর নিয়েন। আর যাই হোক আপনাদের দোয়া দরুদ পড়ে দিই, ফু দিয়ে দিই, আর নামাজ কালাম পড়েন, ঠিক মতো অজু হালাতে থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। আর রাত বিরাইতে এরকম গভীর রাতে চলাফেরা করেন না রাস্তায়, হ্যাঁ এরকম ঠিক না একলা একলা চলাফেরা করা। তো তখন মিঠু মিয়া বলা যেটা তো আমার কাজই, এটা কিছু কি করার আছে, আমি তো শখ করে ঘুরি নেই এখানে। যাই হোক ওই দিন বিদায় নিয়ে আসে, মাস্টার সাহেবকে অনেক ধন্যবাদ দেয় এবং সেই মৌলভী স্যারকে অনেক ধন্যবাদ দিয়ে আসে। এবং পরবর্তীতে মিঠু এসে খবর নেন। খবর নিয়ে তিনি পরে জানতে পারেন যে ওই দিন আসলে ওই যে রিপন যে তাকে তারা যে বেহুশ পাইছিল, লোকজন খুঁজতে গিয়ে তারা ক্ষেতের পাশে দেখছে বেহুশে আছে। তো রিপন নাকি দেখছিল যে রিপন ওই মানে ওখানে হারিকেন জ্বালায় বসেছিল, সে ওয়েট করতেছিল মিঠুর জন্য। হঠাৎ নাকি দেখে যে ক্ষেতের এক পাশে কেমন শর্ট করে শব্দ হচ্ছে, মানে তাদের পাশের ওইখানে ক্ষেতটা থেকে ওখানে এরকম ইসের মতো ছিল, নল খাগড়ার মতো, ওগুলোর থেকে শব্দ হচ্ছে। তো সে ওইদিকে হেঁটে যায় আর কি, যে এই মানে এই জংলা যে জায়গাতে শব্দ হইতেছে কেন দেখার জন্য হারিকেন নিয়ে। তো দেখে ঠিক তার মতোই নাকি একজন রিপন ওখানে বসে আছে এবং হাসতেছে তার দিকে তাকায়। তো রিপন কিছু বুঝে ওঠার আগে নাকি তার এত জোরে একটা ধাক্কা মারে যে সে ছিটকায় পড়ে আর তার কিছু মনে নাই। তো এরপরে ঘটনা তো এইটাই যে পরবর্তীতে মিঠু মিয়া যেটা এক্সপিরিয়েন্স করছে। তো রিপনের বন্ধুরা বলে যে অনেক সময় এরকম হয় যে দেখা যাচ্ছে যে কোনো ওই জিন বা কোনো কিছুরে গ্রামে কোনো হুজুর হয়তো ছাড়ায় ওই কলসির মধ্যে আটকাইছিল, এটা মনে কোনো ক্ষেত্রেদের কাছে পুঁতে রাখছিল কেউ। এটা উচিত না আসলে, অনেক গভীর জায়গায় বা মানে কবরস্থানের মধ্যে অনেকে রাখে, ওইটাই উচিত বা এরকম উচিত না। হয়তো এখানে কোথাও পুঁতে রাখছিল ওই যে জিন বা ওই জিনের সাথে কেউ আইসা এটারে উড়াইছে, ওড়ার পর সামনে পড়ছে তর, এখন তরে দিছে ধাক্কা, দেখতে দিয়ে বেউস করে এনতে লয়ে গেছে তর টুই সাইজা যে মেজুরি দিয়ে এটা ভাঙাইছে। নিজে তারা ভাঙতারে না, কারণ ওরা তো এইভাবে নিয়মই করা থাকে, ওরা এটারে ভাঙতারে না, ওদের জন্য এটা বন্ধ করা থাকে। তো যাই হোক ওই মিঠু মিয়া এটারে ভাঙছে, ভাঙার পর তো এরও খেয়ে দিতে গেছিল। তো যাই হোক এই ছিল ঘটনা শামসুল আলমের শেয়ার করা। আমার কাছে বেশ ভালো লেগেছে, গ্রাম বাংলার ঘটনা হিসাবে অসাধারণ, আর আমার কাছে বেশ মজার লাগে এই ঘটনাগুলো। আপনারা অনেকে বলেছেন আপনাদের কাছে মজার লাগে, আবার অনেকে বলেছেন যে গ্রাম বাংলার ঘটনাগুলো সব একই রকম লাগে।
হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন ইফতেকার। আর ইফতেকারের বাড়ি হচ্ছে নেত্রকোনার দুর্গাপুর এলাকায়। আমি চেষ্টা করব ইফতেকার ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। তো ইফতেখার ভাইয়ের যে ঘটনাটা আমাকে পাঠিয়েছেন সেটা আসলে কোনো সাধারণ কোনো গল্প বা ঘটনা নয়। এটা পরিবারের উপর নেমে আসা এক চরম অন্ধকার বাস্তব ঘটনা। তো ইফতেখার ভাইয়ের মেজ খালু, তার নাম হচ্ছে আজমাল হোসেন। তো তিনি একজন ছিলেন দুর্গাপুর হাই স্কুলের একজন প্রধান শিক্ষক। তিনি ছিলেন সুস্থ সবল, হাসি খুশি, খুবই স্বাভাবিক একটা মানুষ, সহজ সরল মানুষ বলা যায় তিনি। তো তার জীবনে এমন একটা রোগ চলে আসে যেটা থেকে তার জীবনটাকে তছনছ করে দেয়। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা শুরু হয় আজ থেকে 4 বছর আগে। তো হঠাৎ করে আজমল সাহেবের শরীরে একটা অদ্ভুত রোগ বাসা বাঁধে। প্রতিদিন ঠিক সূর্যাস্তের পর তার শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। তার গা পড়ে যাওয়ায় জ্বরে যেন তিনি এতটাই ক্লান্ত হতেন যেটা বলার বাইরে, এবং সেই সাথে প্রচণ্ড জ্বরের সাথে তার শরীরে দেখা যেত কালো কালো ছোপ ছোপ দাগ, যেন চামড়ার নিচে রক্ত জমে পাথর হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সকাল হতেই জ্বর আর সেই কালো দাগগুলো যেন উধাও হয়ে যেত। এরকম করে চলতে থাকতো কিছুদিন। তো ইফতেখারের ভাইরা তাকে ময়মনসিংহ মেডিকেল থেকে শুরু করে ঢাকার বড় বড় নাম করা ডাক্তার দেখিয়েছেন। তারা ব্লাড টেস্ট করেছেন, এমআরআই করেছেন, সিটি স্ক্যান করেছেন। সব কিছু করার পরেও যখন রিপোর্ট দেখা হয়, ডাক্তার রিপোর্ট দেখে জানান যে তিনি সম্পূর্ণ সুস্থ, তার শরীরে কোনো রোগ নেই। অথচ চোখের সামনে আজমল সাহেব দিন দিন শুকিয়ে কঙ্কালসাল হয়ে যাচ্ছিলেন। তিনি ছিলেন একজন সবল মানুষ, তার ওজন ছিল প্রায় 70 কেজির উপরে। সেখানে তার ওজন এখন মনে হচ্ছে যে 50 কেজির আশেপাশে। তো রাতের বেলায় তিনি যন্ত্রণায় এমন সব ভাষায় বিড়বিড় করতেন যা কোনোদিন শোনা যায়নি। তো দেখা যায় যে তার কোনো রোগ না পাওয়ায় পরবর্তীতে ডাক্তাররা বলেন যে আসলে তাকে তো এখানে রাখা যাচ্ছে না, আসলে এখানে ডাক্তারের চিকিৎসা দিয়ে হবে না, আপনারা হলো কোনো মানসিক ডাক্তারকে দেখান, হয়তো বা তার কোনো মানসিক সমস্যা হয়েছে। তো আশা যখন প্রায় শেষ, তখন আজমল সাহেবের এক দূর সম্পর্কের মামাতো ভাই, যিনি ভারতের সীমান্তের কাছাকাছি কলমাকান্দা এলাকায় থাকেন, তিনি ইফতেখার ভাইদেরকে একটা খবর দেন। তিনি বলেন যে তোমরা শুধু শুধু ডাক্তার দেখিয়ে তোমার খালুর টাকা পয়সা এবং তার চেহারাটা নষ্ট করতেছ এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। তোমরা একটা কাজ করতে পারো, আমার একজন পরিচিত একজন তান্ত্রিক আছেন, তিনি সোমেশ্বরী নদীর ওপারে মেঘালয়ের পাদদেশে থাকেন। তার নাম হচ্ছে রহমত আলী। তিনি একজন অভিজ্ঞ তান্ত্রিক বা কবিরাজ। তো তার কাছে যাও, সে তোমাদেরকে হয়তোবা তোমাদের এই রোগ ভালো করে দিতে পারে। তো প্রথমে ইফতেখারের ভাইরা, তো তারা প্রথমে হলো তার বিশেষ করে ওই আজমল সাহেবের পরিবারের লোকজন আসলে এটা অলৌকিক কথায় তাদের আসলে বিশ্বাস করতে চাননি। কিন্তু আজমল সাহেবের অবস্থা যখন এতই খারাপ হলো যে মনে হচ্ছিল যে তিনি আর অল্প কিছুদিন পরে হয়তো আর বাঁচবেনই না, তখন তারা আসলে সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় যে তারা ওই তান্ত্রিককে দেখাবেন। তো একটা অমাবস্যা রাতে তারা আজমল সাহেবকে নিয়ে তারা হলো ওই সোমেশ্বরী নদী পার হয় একটা নৌকা দিয়ে। তো সেই পাহাড়ি জঙ্গল ঘেরা আশ্রমে তারা যায়, এবং তারা জানে না যে সেখানে তাদের জন্য আসলে কি অপেক্ষা করতেছে। তো রাসেল ভাই, নেত্রকোনার ইফতেখার ভাইরা খালুকে নিয়ে তারা যখন সেই তান্ত্রিকের অন্ধকার কুটিরে পৌঁছান, তখন সেই তান্ত্রিক নাকি তার একটা জিনের মাধ্যমে তার চিকিৎসা শুরু করেন। রাসেল ভাই, সোমেশ্বরী নদী পার হয়ে নেত্রকোনার ইফতেখার ভাইরা যখন সেই তান্ত্রিক রহমত আলীর কুটির সামনে পৌঁছালেন, তখন রাত প্রায় তারা দেখেন যে 12টা বাজে। কুটিরটি ছিল একদম পাহাড়ি জঙ্গলের ভিতর, চারপাশে এক অদ্ভুত থমথমে নীরবতা। কুটির ভিতর থেকে শুধু কুটির ভিতর থেকে একটা প্রদীপের আলো টিম করে জ্বলতেছে, আর তীব্র লোবান আর কর্পূরের গন্ধ আসতেছিল। তো তারা যখন আজমল সাহেবকে কুটিরের বারান্দায় রাখলেন, তখন ভিতর থেকে একটা দীর্ঘদেহী জটাধারী লোক বের হয়ে এলেন। তিনিই নাকি তান্ত্রিক রহমত আলী। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের লাল। তিনি আজমল সাহেবের দিকে তাকিয়ে এক
আজমল সাহেবের দিকে একবার তাকিয়েই ইফতেখার ভাইদের দিকে ঘুরে গম্ভীর করা বললেন, তোমরা আসতে বড্ড দেরি করে ফেলেছো। ওর শরীরে যেটা বাসা বেঁধেছে ওটা কোনো রোগ নয়, ওটা শ্মশানের এক অতৃপ্ত দ্বিকুষ্টি। সাধারণ জিনপুরি একে তাড়াতে পারবে না। তো ইফতেখার ভাইরা ভয়ে হাত জোর করে বলেন, বাবা যে কোনো উপায়ে ওনাকে বাঁচান, ডাক্তাররা তো হাল ছেড়েই দিয়েছে, আপনি যদি সাহায্য না করেন তাহলে উনি বাঁচবেন না। তো তান্ত্রিক রহমত আলী আর কোনো কথা না বলে আজমল সাহেবের যে একটা খাটে রাখা হয়েছিল, তিনি সেই খাট বা চৌকি এটা চার কোণে চারটা মাটির প্রদীপ রাখলেন এবং কুঠিরের দরজা জানালা সব বন্ধ করে দিতে বললেন। পুরো ঘর তখন ঘুটঘুটে অন্ধকার, শুধু ওই চারটা প্রদীপের আলোয় আজমল সাহেবের কঙ্কালসার ফ্যাকাশে মুখটা দেখা যাচ্ছিল। তান্ত্রিক ঘরের মাঝখানে বসে এক অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তেছিলেন। মিনিট পাঁচেক পর হঠাৎ করে ঘরের ভিতরে বাতাস একদম ভারী হয়ে এলো। কুঠিরের মাটির মেঝেটা যেন হালকা কাঁপতে লাগলো। ঠিক তখন এই ঘরের উত্তর কোণে একদম অন্ধকার অংশ থেকে একটা ভারী গম গম দীর্ঘশ্বাস শোনা গেল। সেই শব্দটা মানুষের হতেই পারে না, যেন কোনো বিশাল আকৃতি প্রাণী ঘরের কোণে এসে দাঁড়িয়েছে। ইফতেখারের ভাইরা লক্ষ্য করলেন যে সেই অন্ধকারের ভিতরে দুটো জ্বলন্ত সবুজ রঙের চোখ দেখা যাচ্ছে। তো চোখ দুটো আকারে সাধারণ মানুষের চোখের চেয়ে অনেক বড় এবং ওটার কোনো পলক পড়তেছিল না। তান্ত্রিক রহমত আলী সেই সবুজ চোখের দিকে তাকিয়ে মাথা নিচু সরে বললেন, হুজুর, এই রোগীকে সুস্থ করার দায়িত্ব আপনার। ওর ভিতরের অন্ধকারে টেনে বের করুন। এটা বলার সাথে সাথে সেই সবুজ চোখটির অবয়বটি অদৃশ্য এক গতিতে আজমল সাহেবের খাটের পাশে এসে দাঁড়ালো। আজমল সাহেব তখনও অচেতন ছিলেন, কিন্তু সেই অদৃশ্য সত্তাটি যখন আজমল সাহেবের কপালে হাত রাখার মতো একটা ভঙ্গি করলেন, তখন আজমল সাহেব হঠাৎ করেই চোখ মেলে তীব্র একটা চিৎকার দিয়ে উঠলেন। তার গলার আওয়াজটা তখন আর তার নিজের ছিল না, যেন তার ভিতর থেকে অন্য কেউ যন্ত্রণায় ছটফট করতেছে, আর তার শরীরের সেই কালো কালো ছোপ দাগগুলো চাবুকের মতো করে লাল হয়ে ফুলে উঠতেছে। তো রাসেল ভাই, ঘরের কোণে থেকে উঠে আসা সেই সবুজ চোখের অবয়বটি যখন আজমল সাহেবের খাটের পাশে এসে দাঁড়ালো, তখন ঘরের ভিতরে তাপমাত্রা এতটাই কমে গিয়েছিল যে ইফতেখার ভাইদের মুখ দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছিল। মনে হচ্ছিল যে প্রচণ্ড পরিমাণ শীতকাল চলতেছে। তারা নিজের যখন নিঃশ্বাস নিচ্ছিল তখন তাদের মুখ দিয়ে ধোঁয়া অনুভব করতেছিল। আজমল সাহেবের ভেতর থেকে যে অমানুষিক কণ্ঠস্বরটি চিৎকার করে উঠতেছিল তা শুনে কুটিরের চারপাশের জঙ্গলের পাখিরা যেন দানা ঝাপতে শুরু করে, তারা যেন দূরে কোথাও চলে যাচ্ছে। তো তান্ত্রিক রহমত আলী তখন তার আসনে থেকে উঠে দাঁড়িয়ে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন এবং এক পাত্র মন্ত্রপুত পানি সেই সবুজ চোখের সত্তাটির দিকে এগিয়ে দিলেন। সেই অদৃশ্য সত্তারের পাত্রটি থেকে পানি নিয়ে আজমল সাহেবের মুখের উপর ছিটিয়ে দিলেন। পানিটা মুখে লাগা মাত্র আজমল সাহেবের পুরো শরীরটা যেন ধনুকের মতো বেঁকে গেল এবং শূন্যে উঠে গেল। ইফতেখার ভাইয়েরা নিজেদের চোখেই তারা বিশ্বাস করতে পারতেছিলেন না যে একটা 70 কেজির ওজনের মানুষ, যদিও তার ওজন কমে গেছে, একটা 55 কেজির মানুষ কিভাবে এরকম দৃশ্যমান হবে, বিছানা ছাড়াই প্রায় শূন্যে কয়েক হাত উপরে ভেসে আছে। আজমল সাহেবের চামড়ার নিচ থেকে সেই কালো ছোপের দাগগুলো যেন জ্যান্ত কিচুর মতো করে নড়াচড়া করতে শুরু করলো এবং তা আস্তে আস্তে মুখ থেকে এবং নাক দিয়ে সেগুলো কালচে ধোঁয়ার মতো বের হতে লাগলো। সেই কালচে ধোঁয়াটা বাতাসে বের হওয়ার মাত্রই ঘরের প্রদীপগুলো যেন একসাথে নিভে গেল। চরম অন্ধকারের মাঝে শুধু সেই জিনের সবুজ চোখের আলো জ্বলজ্বল করতেছিল। এক বিকট কান ফাটানো শব্দে সেই কুদৃষ্টির কালো ছায়াটা যেন কুটিরের ছাদ ফুঁড়ে উপরের দিকে উড়ে গেল, আর সাথে সাথে আজমল সাহেবের শরীরটা যেন ধবাস করে খাটের উপর পড়ে গেল। পরের কয়েক মিনিটে ঘরের সম্পূর্ণ নিস্তব্ধতা। তান্ত্রিক রহমত আলী যখন আবার দেশলাই জ্বালিয়ে প্রদীপগুলো ধরালেন, তখন সবাই দেখলেন যে সেই আজমল সাহেব এখন একদম স্বাভাবিক দেখাচ্ছে এবং তিনি গভীর ঘুমে আচ্ছন্ন আছেন, এবং সেই জিনটি রহমত তান্ত্রিকের কাছে বিদায় নিয়ে চলে যায়। তো পরবর্তীতে সেই রহমত তান্ত্রিক তাদের কাছে একটা বিশাল অঙ্কের টাকা দাবি করেন, এবং যেটা আসলে তাদের কাছে অনেক একটা অঙ্কের দিক দিয়ে দেখা যায় অনেক টাকা। তো সেই তান্ত্রিক বলেন যে আমি যেটা চেয়েছি তার একটা পয়সাও কম হবে না। আপনারা যদি এই টাকার একটা পয়সাও কম দেন তাহলে হয়তো বা এই আজমল সাহেব পরবর্তীতে তাকে আর বাঁচানো যাবে না।
তো তারা যেহেতু ওই আজমল সাহেবের ইফতেখার ভাইয়েরা যেহেতু ওই আজমল সাহেবকে বাঁচানোর জন্যই আসলে এই তান্ত্রিক কাছে নিয়ে এসেছেন, তো তার মাধ্যমেই যদি আল্লাহর রহমতে তিনি সুস্থ হন তাহলে তো সেটা ভালো। তো তারা সেই টাকাটা এক প্রকার তাদের কাছে অনেক বেশি হলেও তারা তারা সেটা দিতে স্বীকার করে। এবং রাসেল ভাই ওরা হলো সেই সমস্ত টাকা পরিশোধ করার পর যখন আজমল সাহেবকে ঘুমন্ত অবস্থায় বাসায় নিয়ে আসা হয়, তো এরপর যখন তিনি চোখ খোলেন তিনি যেন আগে সমস্ত কিছুই ভুলে গিয়েছেন। তিনি জিজ্ঞেস করেন যে তার কি হয়েছিল আর সবার এত মন খারাপ কেন। তো রাসেল ভাই তিনি যখন ওই আজমল সাহেবকে যখন সমস্ত ঘটনা বলা হয়, তিনি যেন নিজের কানকেই বিশ্বাস করেন না যে তিনি এরকম করে অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো তিনি একটা জিনিস টের পান যে তিনি অনেক শুকিয়ে গিয়েছেন, তার ওজন ছিল 70-এর উপরে, অথচ এখন তার ওজন হবে 50-55 কেজি। তো তার শরীরের অবস্থা থেকে তিনি সমস্ত কথা বিশ্বাস করে নেন। তো রাসেল ভাই এটাই ছিল ইফতেখার ভাইয়ের ঘটনা। আমার কাছে ঘটনাটা খুবই ভালো লেগেছে, যার কারণে আমি শ্রোতাদের কাছে ঘটনাটা শেয়ার করার জন্য মনস্থির করলাম। এবং অনেক ধন্যবাদ জানাই ইফতেখার ভাইকে এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য। তিনি জানিয়েছেন যে তার কাছে আরও অনেক ঘটনা আছে, তিনি ধীরে ধীরে সেই ঘটনাগুলো আমাকে পাঠাবেন। তো তিনি আমাকে ঘটনা পাঠালে আমি চেষ্টা করব ইফতেখার ভাইয়ের ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আরমানাল, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ঘটনাটি ঘটা হচ্ছে বাগেরহাটে, এবং বাগেরহাটে এটা ভৈরব নদী কেন্দ্রিক একটি ঘটনা। তো ঘটনাটা এমন, এবং ঘটনাটার সময় হচ্ছে গিয়ে এটা করোনা যখন প্রথম আঘাত হানে বাংলাদেশে, অর্থাৎ প্রথম দিকের 2019 সালের ঘটনা এটা। ওই সময় করোনার প্রকোপ অনেক ছিল, অনেক। আমরা সবাই পিপি পরে বের হতাম এবং অনেক ছিল ওই সময়। তো তখন আমরা চিন্তা করি আমরা গ্রামে যাব এবং গ্রামে যেয়ে কিছুদিন স্টে করব, যাতে কিছুটা হলে সেফ থাকতে পারি। কারণ তখনকার সময় ঢাকা বা শহরে সব জায়গায় করোনা ছড়িয়ে পড়েছিল। অ্যান্ড আমরা সেভাবে গ্রামে যাই, এবং গ্রামে গিয়ে আবার সবসময় ছোটবেলা থেকে এসব জিন, পরি, ভূত যাই বলেন না কেন, সবকিছুর প্রতি আমার অনেক অনেক কিউরিয়াসিটি এখনো। এবং আমার এসবের প্রতি এত কিউরিয়াসিটি যে ছোটবেলা আমি এসব নিয়ে একটা টিমও বানিয়েছিলাম, এনএস ঘোষ রিসার্চ টিম, এবং ওটা ক্লাস 6-এ। তো যাকে এসব বাদ, আমি তাহলে ঘটনায় ঢুকি। তো আমরা গিয়ে চিন্তা করি, এবং আমি যখন এলাকায় যাই সবসময় সবাইকে জিজ্ঞেস করি যে কোন এলাকাটা ভয়ানক, কোনখানে ভয় পাওয়া যাবে, অর্থাৎ কোনখানে গেলে জিনের দেখা পাওয়া যাবে, এরকম সবার সাথে একটু গল্প গুজব করি। তো সেরকম গল্প গুজবের মাধ্যমে একটা জায়গার সন্ধান পাই, যেটা ছিল খুবই নির্জন জায়গা, এবং সেখানে মাত্র 2 জন বসবাস করত। এবং পুরো জায়গাটা অনেক মানে এরিয়া জুড়ে, ওই এরিয়াটুকু ওই জোনের মধ্যে একটা মাত্র ঘর ছিল, মানে একটা মাত্র পরিবার থাকতো, এবং পরিবারের সদস্য ছিল 2 জন, তার বেশি কেউ ছিল না এখানে। অর্থাৎ ওই 2 জনের প্রতিবেশী কেউ ছিল না, তারা 2 জন ছিল, এবং 2 জন ছিল বৃদ্ধে বৃদ্ধে। এবং তারা কিভাবে বসবাস করতো, তারা হচ্ছে কি নদী থেকে মাছ ধরতো সারাদিন, সেই মাছ রান্না করতো, খেত, এবং তাদের ফসলি জমি ছিল, তাদের বাগান ছিল, এবং বিভিন্ন ধরনের গাছ ছিল, দেখে সেগুলো থেকে সবজি কালেক্ট করতো, এবং নৌকায় গিয়ে বাজার করে আনতো, আবার নৌকায় নিয়ে ফেরত আসতো। অর্থাৎ দিন শেষে তাদের সবগুলো সময় কাটতোই ওই জায়গাটুকুই। তো আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম, মূলত আমার মামা সেখানে পূর্বে গিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে ওইখানে এসে আগে যখন গিয়েছিলেন বারবার মানে আলো ঝলকানি দেখতেন, অর্থাৎ মানে মাথার উপর থেকে আলো আগুনের কড়া উড়ে যায়, এবং অনেক নিচ থেকে গাছের ওই পাশ থেকে আসে, ওই পাশ থেকে আসে। এবং মূলত আমরা যখন গ্রামের বাড়িতে যাই তার আগে থেকে মামা আমাকে ফোন দিয়ে ওই যেদিন আসছিলেন, মানে ঘটনাটা ফেস করছেন, ওই দিনে আবার আমাকে জানান। তো
আমি চিন্তা করি যে একা যাবো কেন, আমার কিছু বন্ধুদের নিয়ে যায় এবং আমার মামাকে নিয়ে যায়। তো আমরা চিন্তা করি যে শুধুমাত্র এই কারণে গেলে তো কেমন দেখায়, তাদের বাড়িতে যাব, আমরা একটা কাজ করি, পিকনিকের মতন একটা কিছু করা যায় কিনা সেটা ভাবতে থাকি। এবং হ্যাঁ, আমরা সেটাই করি। আমরা একটা ব্রয়লার মুরগি কিনে অ্যান্ড বিভিন্ন ধরনের মশলাপাতি কিনে আমরা চাই। আমাদের চিন্তা ছিল ওখানে যাবো, মুরগি রান্না করব, তারপর হচ্ছে রুটি খাবো এবং ওখান থেকে চলে আসবো। এবং বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তো হলে অবশ্যই সেটা বেস্ট। তো এত কিছু করবো, অপরিচিত মানুষ, কিন্তু আমরা কিভাবে পরিচিত হই, মানে হচ্ছে যে একজনদের বাড়ি যাব, তারা হয়তো অপরিচিত, কিন্তু আমরা তো তাহলে কিভাবে যাব? তখন লাকিলি আমার মামার যে বন্ধু ছিলেন, তার হচ্ছে গিয়ে চাচা চাচি ছিলেন তারা। তো আমার মামার বন্ধুকে আমরা সাথে নিই এবং মামার বন্ধুদের নৌকা ছিল। তো ওই নৌকা করে আমরা সেখানে যাই। গিয়ে তারপর দাদা দাদি খুব ভালো ছিলেন, ওরা আমাদের সঙ্গে খুব ভালো আচরণ করলেন। আমরা ওখানে পিকনিক করি এবং মূল ঘটনা হচ্ছে ফিরে আসার সময়। তো যখন যাই ওই সময়টা ছিল বৃষ্টির কাল, অনেক বৃষ্টি, চারিদিকে পানি থই থই করে। কিছুক্ষণ বৃষ্টি থামে, আবার শুরু হয় মেঘ ডেকে গর্জন, মানে একটা খুব সুন্দর একটা বৃষ্টির সময়। তো খাওয়া দাওয়া করে যখন না নৌকার উপর পা দিয়েছি যে আমরা এখন যাবো বাসার উদ্দেশ্যে, ঠিক তখনই মেঘের ডাক, প্রচুর মেঘের ডাক, মেঘ গর্জন দিচ্ছে, বজ্রপাত হচ্ছে, কিন্তু এখনো হয়নি, বৃষ্টি পড়া শুরু হয়নি। চারিদিকে প্রচুর বাতাস এবং বুঝতে পারছিলাম যে এখন ঝড় হবে এবং সেটাই হলো বৃষ্টি। তবে এখনো পড়া শুরু হয়নি, কিন্তু অনেক জোরে বাতাস হয়ে গেল। আমাদের প্রচুর তাড়া ছিল, কারণ আমরা যদি ওই সময় বাড়িতে না যেতাম কোনো ধরনের সমস্যা হলেও হইতে পারতো। কি ধরনের সমস্যা এটা আমি শেয়ার করছি না এখন, বাট তখন আমাদের একটু বাড়ি যাওয়া প্রয়োজন ছিল। তো আমরা সকলে সেজন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হ্যাঁ, তো কিছুক্ষণ যাওয়ার পর নৌকায় যাই। নৌকার যেদিকে আমরা চালাচ্ছিলাম, চালানো হচ্ছিল ওই দিকেই বাতাস বইছিল, যার কারণে আমাদের যেতে আরো সুবিধা হচ্ছিল। আমরা নৌকাটা খুব দ্রুত এগোচ্ছিল। কিছুক্ষণ পরে শুরু হয় বৃষ্টি, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি যে আপনি যদি আপনার হাতটা সোজা করে রাখেন, সোজা করে রাখতে পারবেন না, আপনার হাতটা নিচে পড়ে যাবে, এতই বৃষ্টি হচ্ছিল এবং বুঝতেই পারছেন অবস্থা কি। তো তখন সকলে খুব ভয় পেয়ে যায়, হঠাৎ করে যে এত বৃষ্টি, আমরা এখন কি করব? না জিনপুরির ভয় না বা ভূতের ভয় না, আমরা ভয় পেয়েছিলাম আমাদের জীবনের, কারণ প্রচুর বজ্রপাত হচ্ছিল ওই সময়। এবং আমাদের নদীর আমরা যেখানে যাচ্ছিলাম, আমরা যখন যাচ্ছিলাম ঠিক আমাদের পাশে একটা তাল গাছে বাজ পড়ছিল, তারপর বিভিন্ন ভাবে বাজ পড়ছিল। আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে এখন হয়তো বা কিছু আমাদের উপরও পড়তে পারে, কারণ এরকম আমরা অনেক ঘটনা শুনেছি যে এরকম নৌকায় মাঝিরা থাকে এবং তাদের উপর পড়ে অনেকে মারা গেছে। তো আমরা আল্লাহ আল্লাহ করতে থাকি এবং আমি জোরে জোরে আজান দিতে থাকি যাতে করে আল্লাহ আমাদের সাহায্য করেন। তো এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তাও বৃষ্টি থামে না, বৃষ্টি চলছে। তো কিছুক্ষণ পর আমরা সকলেই দেখি যে দূর থেকে কি যেন একটা ভেসে আসতেছে। আর বলি যেহেতু দিনটা ছিল মানে কেমন যেন, মানে সবকিছু দেখা যাচ্ছিল, যদিও মেঘলা দিন ছিল, অনেক কিছুই দেখা যাচ্ছিল। এই অবস্থাটাকে কি বলে আমি ঠিক জানি না। তো আমাদের চোখে এরকম দেখতে পাচ্ছিলাম দূর থেকে আমরা যেদিকে যাচ্ছি আমাদের দিকে ভেসে ভেসে কি যেন একটা আসতেছে। এবং তখন দেখি যে একটা নৌকা আসতেছে। যখন একটু কাছে আসলো তখন বুঝলাম ওটা একটা নৌকা, এবং নৌকাটা এমন ছিল যে নৌকাটার সামনের সম্পূর্ণ অংশ কেমন যেন সোনালী কালারের। অর্থাৎ আমরা যখন কোনো একটা নৌকা দেখি তখন আমাদের সামনে প্রথম ভেসে ওঠে একটা কালো, নিচে থাকবে কালো এবং
এভাবে আমরা নৌকা দেখে অভ্যস্ত, কিন্তু ওইটা ছিল হচ্ছে গিয়ে সোনালি ধরনের, মানে সামনের টুকু সোনালি। তো আমরা ওটা দেখে কি ভাববো, নর্মাল একটা নৌকা হতেই পারে। যখন কাছে আসলো, আমরা যদি জানি কাশ্মীরি যেসব নৌকা আছে একদম ওই ধরনের নৌকা, তো ওই ধরনের নৌকা থাকা তো এখানে পসিবলই না, থাকার কথা তো দূরে থাক, কেউ তো কখনো ওই ধরনের নৌকা দেখেও নেই। আমরা অনেকে জানি কাশ্মীরি নৌকা সম্পর্কে, এই জন্য আমরা ওটা ভিজুয়ালাইজ করতে পারি, কিন্তু ওই ধরনের নৌকা তো কেউ কখনো দেখেও নেই হয়তো বা এই গ্রামে। তখন আমাদের মনে কিছুটা ভয় সঞ্চার হয়। আমরা তখন একে অপরকে বলা বলি করতে থাকি, এটা হয়তো কোনো কিছু এরকম। তো কিছুক্ষণ পর যখন আমাদের ক্রস করে চলে যায়, তখন আমরা সকলে একটু পিছনের দিকে তাকাই। ও তাকিয়ে দেখি যে ওখানে নৌকার কোনো অস্তিত্বই নাই। আমরা কি সকলেই তাহলে ঘরের মধ্যে ছিলাম? না, এটা তো হতে পারে না। তাহলে কি এগুলো কি হচ্ছে আমাদের সঙ্গে? যাকে এটা তো নর্মাল ঘটনা, আরো আছে সামনে। আমরা যখন আরো একটু সামনে যাই, আর একটু সামনে, তখন কেমন জানি মনে হচ্ছে যে আমাদের নৌকাটা কেমন জানি নড়তেছে, অর্থাৎ দুলতেছে। এটা অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কারণ হচ্ছে গিয়ে নদীতে অনেক স্রোত ছিল অবশ্যই, কিন্তু স্রোতের দোলা আর আমরা তখন যেটা ফেস করছিলাম ওই দোলা কখনোই এক না। কখনোই এক না। তো তখন আমরা নিচের দিক লাইট মারলাম, কারণ এভাবে চললে তো আমরা সবাই পড়ে যাবো, আমরা তো নৌকা চালাতে পারছি না। তখন নিচের দিক লাইট মেরে যেটা দেখি, সেটা আসলে মানে কি বলবো, ভাবার মতন একটা বিষয়। নিচের দিক লাইট মেরে দেখি অসংখ্য চোখ, অসংখ্য চোখের মতন অংশ, মানে জল জল করছে। বিড়ালের চোখ যেমন জল জল করে না, অসংখ্য চোখ জল জল করছে আমাদের নৌকাকে ঘিরে। এবং মানে পানির ভিতর থেকে ওই জল জলের চোখগুলো আমরা দেখতে পাচ্ছি লাইট মেরে। চেহারার কোনো অবয়ব আমরা বুঝতে পারছি না, কিন্তু দেখতে পাচ্ছি যে চোখের উজ্জ্বল আলো। আসলে আমরা ওই সময় অবস্থাটা কি হয়েছিল তা আমরাই জানি। অনেক ভয় পেয়েছিলাম, অনেক। এবং কি করব, ভয় পেয়ে এখন কি করব? আমরা কি ওখানে মানে মৃত্যুর অপেক্ষা করব? কিছু তো করতে হবে। আমরা আল্লাহর রহমতে কেউ সেন্সলেস হই নাই, হলে হয়তো বিপদ আরো বেড়ে যেত, হয়তো নদীতে ডুবেই মারা যেতাম। কিন্তু কি হলো, আমরা তখন এখান থেকে যাই এবং দোয়া পড়তে থাকি, এবং যে নৌকা চালাচ্ছিল সে নৌকা চালাইতে থাকে, সে আর থামে না। সে যেভাবে যায় সেভাবেই যেতে থাকে। তখন আবার কিছু দূর সামনে গিয়ে আমাদের কেমন পথই শেষ হচ্ছে না, যেখানে যেতে সাধারণত 20 মিনিট সময় লাগতে পারে, তার থেকে কমই লাগে সাধারণত, কিন্তু সেই জায়গায় আমাদের আধা ঘন্টা পার হয়ে যায়। আমরা কিন্তু অনেক মানে দ্রুতই এগোচ্ছিলাম, অর্থাৎ নৌকা যেভাবে চলছিল এবং স্রোত ছিল ওইদিকে, পানির ফ্লোটা বাতাস, যার কারণে আমরা খুব দ্রুত এগোচ্ছিলাম। কিন্তু তাও কেমন যেন আধা ঘন্টা পার হয়ে যায়, আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই না। এমনও না যে আমরা মানে রেখে এসেছি, আমাদের সঙ্গে যারা ছিল, হয়তো আমি আর আমার এক বন্ধু ব্যতীত সবাই ওইখানে লোকাল এবং সবাই চেনে এগুলো। তো তখন কি করব? তখন আমরা আবার নৌকা চালাতে লাগলাম, কিছু দূরক্ষণ দোয়া দ্রুত পড়লাম এবং বৃষ্টি অনবরত পড়ছে, ওটা থামছে না। তখন আমরা আর একটা দৃশ্য দেখলাম, এটা অনেকটা ফ্যান্টাসি মনে হতে পারে, বাট আমরা তো দেখেছিলাম এবং আমরাই জানি সেটা হচ্ছে গিয়ে যখন দেখলাম পানির ভিতর থেকে, অর্থাৎ আমাদের সামনেই অনেক দূর সামনে, যে পানির ভিতর থেকে একটা কি মাছ লাফ দেয় না, হ্যাঁ মাছ লাফ দিল। তো ওইরকম ভাবে একটা মাছের মতন কি একটা আকৃতির লাফ দিল। আমরা মুহূর্তের জন্য ওটা দেখেছিলাম, সকলেই দেখেছিলাম, কারণ আমরা সকলেই সামনে তাকিয়েছিলাম। তো মুহূর্তের জন্য ওটা লাফ দিল, মানে অনেক বড়, সে আমরা যদি কল্পনা করতে পারি না, এত বড় লাফ দিয়েছিল। নদী তো এপার থেকে ওপার এবং ওটা এপার থেকে ওপারে ছিল, এবং ওই নদীতে এত বড় মাছ, অর্থাৎ আপনি যদি তিমি বলতে পারেন,
হয়তো বা থিমই অনেকটাই বড় হয়ে যায়, কিন্তু ছোট যে হুইলগুলো আছে হয়তো এরকমই কিছু, এরকম অনেক উপর থেকে লাফ দিল এবং ধরলাম যদি হুইলে হতো। কিন্তু এবার আসি ঘটনায়, এবং ওই যে যেটা লাফ দিল ওটার আকৃতিও আমরা অনুমান করতে পেরেছিলাম, যদিও কিছু সময়ের জন্য আমরা দেখেছিলাম ওটা মাছের আকৃতির মোটেও ছিল না, ওটা সম্পূর্ণই ছিল কেমন যেন, মানে দুটো হাত ছিল ওটার, এটা আমরা শিওর দেখেছি। এবং বাকিটুকু মাছের মতনই ছিল, দুটো হাত ছিল, মানুষের মতনই হাত ছিল, বড়। ব্যাস, এটা দেখে আমাদের পক্ষে আর কোনোভাবে নিজেদের সামলানো সম্ভব হয়েছে না, হয়নি। তো আমাদের মধ্যে আমার যে বন্ধুটা ছিল সে ইতিমধ্যে সেন্সলেস হয়ে পড়ে যায়। আমরা ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখন কি করব, পুরো দিশেহারা হয়ে পড়েছিলাম যে কি করা যায় এখন। এখন তো আর কোনো উপায় নেই, মৃত্যুর অপেক্ষা করা ছাড়া কি করা যায়। তখন না জানি কিভাবে দেখি যে একজন লাইট মারতেছে আমাদের দিকে দূর থেকে, এবং সে নৌকায় আসতেছে। আমরা তার দিকে লাইট মারলাম এবং আমরা দুজনেই শিওর হলাম যে সেও বিপদে পড়েছে, আমরাও বিপদে পড়েছি। হ্যাঁ, এইবার যে জিনিসটা হয়, সে আমাদের কাছে আসে এবং সে আসলে মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ তার জন্য হয়তো আমরা এক হয়ে, আমরা যে দুই নৌকা এক হয়ে মোটামুটি একটা পাড়ে বিড়াই আমরা গাছের নিচে আশ্রয় নিই। এবং তখন আমরা পরস্পরের মধ্যে ওই এলাকারই মাঝে, আমার নামটা খেয়াল নেই, তো উনিও বলছেন যে ওই যে যেটা লাভ দিয়েছে উনিও দেখেছেন, এবং ওনার থেকে নাকি মাত্র 10 হাত কি 12 হাত দূরে ছিল ওইটা। এবং ওটা মানে আকৃতি উনি সম্পূর্ণ দেখেছে, সেটা হচ্ছে গিয়ে ওইটা মানে নিচের তো মারমেইড না কি একটা আছে না, মাজার থেকে ইসের মতন, মানে মাছের মতন, হ্যাঁ ওই রকমই ছিল। কিন্তু ওর হাত ছিল অনেক, মানে অনেক মোটা ধরনের, বলিষ্ঠ ধরনের হাত ছিল, এবং ওর মাথাটাও আবার ছিল মাছের মতো, শুধু দুটো হাতই ছিল। ও তখন ওইটা দেখে ওইখানে কিছুক্ষণের জন্য থমকে যায়। তখন ও আপনাদের মানে আমাদের চিল্লাপাল্লা শুনতে পেয়েছিল, তখনও আমাদের দিকে লাইট মারে এবং আমাদের সাথে মিট হয়। তারপর আস্তে আস্তে যখন বৃষ্টি কমে আমরা ফিরে আসি, এবং এটাই ছিল আসলে ঘটনাটি আমি অ্যাসিওর করতে পারি যে আপনারা যদি বিশ্বাস করেন এটা আসলে বিশ্বাসযোগ্য একটা ঘটনা, এবং এটাই মানে আমার সাথেই ঘটা, আমি ফেস করেছি, এজন্য আমি জানি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন শিকদার। আমি আজকে চাঁদপুরের কোচো নামক স্থানের একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি যার সাথে ঘটে তারই ফ্রেন্ড তিথি আমাকে ঘটনাটি বলেছেন। ঘটনা ঘটে মূলত স্বর্ণাপুর সাথে। স্বর্ণাপু যখন ক্লাস 4-এ পড়তেন, ঘটনার সূত্রপাত ঠিক সেখান থেকেই। স্বর্ণাপুর স্কুলটা ছিল স্বর্ণাপুর বাড়ি হতে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে। তার স্কুলে যাওয়ার পথে 3টি তাল গাছ ছিল, তাল গাছের পেছনে একটি কবরস্থান ছিল, কবরস্থানের আগে একটি 3 রাস্তার মোচড় ছিল। মূলত ঘটনাটি ঘটে সেখান থেকে আমরা জানতে পেরেছি। তো একদিন সকাল সকাল স্বর্ণাপু রওনা দেবে স্কুলে যাওয়ার জন্য। রওনা দেওয়ার আগে স্বর্ণাপু বেশ সাজুগুজু করেন। স্বর্ণাপু সাজুগুজু করতে পছন্দ করতেন অনেক, এই কারণে তিনি স্কুলে যাওয়ার আগে সবসময় সাজুগুজু করেই যেতেন। সবসময় তার ফ্রেন্ডদের সাথে গেলেও স্বর্ণাপু ওই দিন একাই রওনা দেয়। রওনা দেওয়ার পরে তিনি হাঁটতে হাঁটতে স্কুল পর্যন্ত যায়। স্কুলে যাওয়ার পরে স্বর্ণাপুর যে বন্ধুরা ছিল তারা লক্ষ্য করে যে স্বর্ণাপু কোনো কথা বলছে না, একপাশে বসে আছে চুপটি করে। তো তারা যাওয়ার পরে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, তুমি কথা বলছো না কেন? এমন তো ছিলে না, তুমি তো সবসময় আমাদের সাথে খেলো বা কথা বলো, কিন্তু আজকে কি হয়েছে তোমার? তো স্বর্ণাপু কি করে, রেগে যায়, ভীষণ রেগে যায়। রেগে গিয়ে ভীষণভাবে গালাগাল শুরু করে যে আমার সামনে আসবি না, আমি তোদের সাথে আজকে খেলতে পারবো না, আমি তোদের সাথে যাব না, আমার সামনে ঘেসবি না, আমি মারবো। ভীষণ বাজেভাবে গালাগালি করে। তো স্বর্ণাপুর চোখ এক পর্যায়ে লাল, টকটকে লাল হয়ে যায়। তো সবাই দেখে যে এমন ভাবে লাল হয়েছে যে মনে হচ্ছে চোখ থেকে রক্ত বের হবে, এমন লাল। তো
তো শিক্ষকরা আসার পরে তাকে সবাই মিলে ধরে শিক্ষকদের রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে স্বর্ণাপুকে কল করে, মানে স্বর্ণাপুর মা বাবাকে ফোন করে যে আপনার মেয়ের তো এই অবস্থা, আপনার মেয়ের তো অবস্থা খারাপ হয়ে গেছে, কি হয়েছে জানি না, আপনারা জলদি জলদি আসেন। স্বর্ণাপুর মা বাবা এ কথা শুনে তারা জলদি জলদি চলে আসেন। চলে আসার এক পর্যায়ে স্বর্ণাপুকে দেখেন অজ্ঞান হয়ে গেছে, মানে স্বর্ণাপু তার মা বাবাকে দেখার পরে অজ্ঞান হয়ে গেছে। তো তার মা বাবা তাকে ধরে নিয়ে যায় বাসায় নিয়ে মুখে পানি ডালে, মাথায় পানি ডালার এক পর্যায়ে তিনি সুস্থ হন, তার জ্ঞান ফিরে। তো জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করেন যে কি হয়েছিল মা, তুমি অজ্ঞান হয়ে গেলা কেন, আর তুমি স্কুলে গিয়ে কি করছো, তোমার চোখ নাকি অনেক লাল হয়ে গেছিল, তুমি সবাইকে গালাগালি করছো কেন, কি হয়েছে তোমার? স্বর্ণাপু বলে যে কই কিছু না তো, আমি তো কিছুই বলতে পারি না, আমি তো স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে তো আমি দেখি এখানে, আমার তো মাঝখানে কি হয়েছে না হয়েছে আমার এগুলা কিছুই মনে নাই। তো স্বর্ণাপুর বাবা ব্যাপারটা লক্ষ্য করেন যে এটা তো স্বাভাবিক কিছু মনে হচ্ছে না, এটা তো অস্বাভাবিক, আমার তো মনে হচ্ছে এটা অন্য কেস। তো স্বর্ণাপুর বাবা এক হুজুরের কাছে যায়, মানে তাদের যে এলাকা ছিল এলাকার ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবের কাছে গিয়ে কোনো ফলাফল পায়নি, তবে ইমাম সাহেব পানি পড়া আর বেশ কিছু তেল পড়া দিয়ে দিছিল। তো তার বাবা চলে আসার পরে পুরো ঘরে পানি পড়া ছিটিয়ে দেয়, স্বর্ণাপুকে খাওয়ায় পানি পড়া তেল পড়া, স্বর্ণাপুকে মালিশ করে দেয়। এভাবে 2 থেকে 3 দিন যায়। 2-3 দিন যাওয়ার পরে স্বর্ণাপু আবার তার ফ্রেন্ডদের সাথে স্কুলে যায়। একদিন স্কুলে যাওয়ার পরে আবার সেম কাহিনী, মানে স্বর্ণাপুর চোখ লাল হয়ে গেছে, স্বর্ণাপু এক পাশে বসে আছে। তো স্বর্ণাপুকে আয়শা নামের, মানে স্বর্ণাপুর এক ফ্রেন্ড আয়শা নামের একজন যায় স্বর্ণাপুকে জিজ্ঞেস করতে, কিরে খেলবি না আমাদের সাথে, চল তুই আজকেও আবার এখানে বসে আছিস কেন? তো আয়েশাকে নাকি এমন এক থাপ্পড় দেয়, তো আয়েশা পড়ে যায়, সাথে সাথে পড়ে যায়। আয়েশাকে থাপ্পড় দেওয়ার পরে স্বর্ণাপু বলে যে আমাকে ডিস্টার্ব করবি না, আমাকে আর ধরবি না, আমাকে আর জ্বালাবি না, তোদেরকে মেরে ফেলবো, স্বর্ণাকেও মেরে ফেলবো, তোদেরকেও মেরে ফেলবো। আজকেও দৌড়াদৌড়ি করে চলে আসে, শিক্ষকরা সবাই আসার পরে আবার কল দেয় স্বর্ণাপুর মা বাবাকে যে আপনার মেয়েকে নিয়ে যান, আপনার মেয়ের জন্য তো আমাদের স্কুলে সমস্যা হচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে, আপনার মেয়েকে নিয়ে যান, আপনার মেয়েকে নিয়ে গিয়ে হুজুর দেখান, আপনার মেয়েকে হয়তো জিনপুরিতে আসর করছে, আমরা এটা বুঝতে পারছি, আপনার মেয়েকে নিয়ে যান। তো স্বর্ণাপুর মা বাবা আসে, চালু করে এসে নিয়ে যাওয়ার পরে পানি পোড়া খাওয়ায়, তেল পোড়া দিয়ে দেয়। এক পর্যায়ে স্বর্ণাপু অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে এবং তার মা বাবা চিন্তা করে যে কি হইলো, আমার মেয়ের কি হয়েছে না হয়েছে আমি বুঝতে পারতেছি না, এটা কিভাবে সারানো যায়। আর স্বর্ণাপুর মা বাবা যেমন কিছুই বুঝতে পারতেছিল না, কারণ তাদের সাথে এমনটা আগে কখনো হয় নাই। তো এক পর্যায়ে যে হুজুর তাকে পানি পড়া দিয়েছিল, সে হুজুর বলে যে আরেকটা হুজুর আছে, তো সে আমার থেকে একটু বড়, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। স্বর্ণাপুর বাবা সেদিনে চলে যায় সেই হুজুরের কাছে, সে হুজুরকে নিয়ে আসার পরে হুজুর বাড়িতে ঢোকার আগেই বলে না, এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমি পারবো না, এই বাড়িতে আমি ঢুকতে পারবো না, এই বাড়ি কালো হয়ে গেছে, কালো মেঘে ঢেকে গেছে, এই বাড়িতে আমি কখনোই ঢুকতে পারবো না, এই বাড়িতে যদি আমি ঢুকি আমার বেশ সমস্যা হবে, এমনকি আমার ছেলে সন্তানের দিকেও সমস্যাটা যেতে পারে। তো এই কারণটাই শুধু বলেছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কেন, কি হবে বা কেন হবে। তো হুজুর পরবর্তীতে কিছুই আর জানায় নাই। হুজুর বলছে যে আমি কিছুই বলতে পারবো না, আমি বললে আমার সমস্যা হবে, আমার ফ্যামিলির সমস্যা হবে, তবে আপনারা ভালো একটা হুজুর দেখাতে পারেন, আপনাদের এখানে যে আছে সে অবশ্যই ছোটখাটো কিছু না, সে থাকে তাল গাছের নিচে কবরস্থানের সামনে, আর 3 রাস্তার মোচরে সে থাকে মাঝে মাঝে। কথা বলার পরে হুজুর চলে যাও 2 থেকে 3 দিন পর হঠাৎ একদিন স্বর্ণাপুকে পাওয়া যাচ্ছিল না। রাতের বেলায়, মানে রাত যখন প্রায় 11টা-12টা, তখন তো গ্রামের রাত অনেক রাত, 11টা-12টা মানে, তো হঠাৎ পাওয়া যাচ্ছিল না। তো স্বর্ণাপুর মা তো কান্নাকাটি শুরু করে দেয় যে আমার স্বর্ণা গেল কোথায়, আমার স্বর্ণাকে পাওয়া যাচ্ছে না। তো এই কথা শুনে স্বর্ণাপুর বাবা ঘুম থেকে লাফ দিয়ে ওঠে যে কি হয়েছে, বলে যে স্বর্ণাকে তো পাওয়া যাচ্ছে না, স্বর্ণা কোথায়। চিল্লাচিল্লি, মা বাবা সহ চিল্লাচিল্লি শুরু করে দেয়, বাড়ির সকলে চিল্লাচিল্লি শুরু করে দেয় যে স্বর্ণা কোথায় গেল, স্বর্ণা কোথায় গেল। কথা শুনে গ্রামের বেশ কিছু লোকজন আসার পরে তারা যে হ্যারিকেন আছে, হ্যারিকেন নিয়ে খুঁজতে বের হয় যে স্বর্ণাপু কোথায় গেল। আশেপাশে ডোবানালা সহ প্রায় বিভিন্ন জায়গায় খোঁজার পরে কোথাও পায় না। পরে স্বর্ণাপুর বাবা যিনি আছেন, বাবা বলেন যে চলো তো ওইখানে যাই যেখানে
যেখানে তাল গাছ রয়েছে, মানে হুজুর যে বলছে যে সেখানেই থাকে জিনটা, যে ওইখানে যাই চলো। ওইখানে যাওয়ার পরে তারা সবাই মশাল মশাল তারপর হ্যারিকে নিয়ে যায়। যাওয়ার পরে দেখে যে স্বর্ণাপু ওইখানে খুব স্বাভাবিকভাবেই শুয়ে আছে। শুয়ে আসার পরে স্বর্ণাপুকে নিয়ে আসে। নিয়ে আসার পরে স্বর্ণাপুকে মাথায় পানি দেয়। মাথায় পানি দেওয়ার পরে সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে স্বর্ণাপুকে ওই দিন যেমন কিছুই বলে নাই। তো তারা তো বেশ চিন্তিত, বেশ চিন্তায় পড়ে যায় যে স্বর্ণাপুকে নিয়ে যাচ্ছে বা এমনটা করতেছে, কি করবে তারা, তাদের মাথায় কিছুই ঢুকে না তখন। এভাবে প্রায় 2-3 দিন যায়। 2-3 দিন যাওয়ার পরে আবার একই ঘটনা, মানে তাকে কোথাও পাওয়া যায় না। পাওয়া না গেলে মাঝে মাঝে প্রায় ওইখানে পাওয়া যায়, 3 রাস্তার মোচড়ে পাওয়া যায়, নয়তো তাল গাছের নিচে। মাঝে মাঝে এমনটাও হয় রাত হলে তাকে আর কোথায় পাওয়া যায় না, কিন্তু ফজরের আজান যখন দিবে তার একটু আগে স্বর্ণাপুকে ঠিক একই জায়গায় পাওয়া যায়, মানে রুমের মধ্যেই পাওয়া যায়। রুম যদি তালা লাগিয়েও ঘুমায় তারা, তারপর দেখে মাঝে মাঝে রাতে স্বর্ণাপু নেই। কিন্তু হঠাৎ আবার সকালে, মানে সকালের আজান দেওয়ার আগে স্বর্ণাপু এখানেই আছে। তো এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে তাদের চিন্তার তো কোনো শেষ নেই, কি করবে কি করবে। পরে তাদের এক রিলেটিভ ছিল ঢাকায়, তারা তাদের রিলেটিভের কাছে যায়। যাওয়ার পরে শুনে যে ঢাকায় একটা ভালো একটা কবিরাজ আছে, সেখানে গেলে নাকি তাদের একটা সমস্যার সমাধান হইতে পারে। তো সে কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ প্রায় সময় দেয়, বলে যে আমার 2 দিন সময় লাগবে, 2 দিনের মধ্যে আমি আসব, আমি তোমাদের ওইখানে যাব, আমি দেশে আসবো, চাঁদপুর আসবো। তো এই কথা মতো কবিরাজ 2 দিন পরে আসে। 2 দিন পরে আসার পরে কবিরাজের কিছু সমস্যা হয় নাই, তবে কবিরাজ বলেছেন যে বাড়িটা নাকি কালো মেঘে ঢেকে আছে। কালো বাড়িটার আশেপাশে নাকি কালো কালো অবয়ব দেখা যায়, তার কালো কালো ছায়া দেখা যাচ্ছিল তখন। তো কবিরাজ পরোয়া না করে কবিরাজ ঢোকার পরে স্বর্ণাপুকে সামনে বসায়। সামনে বসানোর পরে বিভিন্ন রিচুয়াল মতো স্বর্ণাপুর শরীরে সে জিনটাকে নিয়ে আসে। তো জিনটাকে আনার পর জিনটা বলে যে আমার স্বর্ণাকে খুব ভাল লাগছে, আমি এখন যাব না, আমি ওর শরীর থেকে যাব না, আর ওর শরীর থেকে যদি তোরা আমাকে দূর করতে চাস তবে স্বর্ণাকে আমি মেরে ফেলবো, মানে ওকে আমি মেরে ফেলবো, ওর শরীর থেকে যাব না, এমনকি তোদেরও ক্ষতি হবে। মানে ভয়ঙ্কর ভাবে বলে যে তোদেরও অনেক ক্ষতি হবে, তোরা এখান থেকে যা, আর আমাকে ডিস্টার্ব করিস না, আমি স্বর্ণার সাথেই আছি, আমি স্বর্ণার সাথে থাকবো, স্বর্ণাকে আমি নিয়ে যাব, আমার ভাল লাগছে। এ কথা শুনে কবিরাজও ভীষণ রাগ হয়ে যায়। রাগ হওয়ার পরে বলে যে তোর এখান থেকে যেতে হবে, না হয় তোকে আমি বোতলবন্দি করব। এভাবে তাদের সাথে বেশ কথাবার্তা হয়, তখন কথা কাটাকাটি হয়। তো কথা কাটাকাটির এক পর্যায়ে কবিরাজ স্বর্ণাপুর গায়ে জমজমের পানি ছিটা দেয়। পানি ছিটা দেওয়ার পরে এক পর্যায়ে স্বর্ণাপু অজ্ঞান হয়ে যায়। কিন্তু অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পরে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবারও সেই জিনটাকে হাজির করে। হাজির করার পরে কবিরাজ এবারে বলে যে তুই তো যাবি না, আমি তোকে এখন বোতলবন্দি করব। বিভিন্ন রকম ভাবে ভয় দেখানোর পরেও সে যাচ্ছিল না, সে যেতে রাজি হয় না। সে বলে না, স্বর্ণাপুকে নিয়েই যাবে বা স্বর্ণাপুকে মেরে ফেলবে। বিভিন্ন রকম ভাবে হুমকি দামকি দেয়। হুমকি দামকি দেওয়ার এক পর্যায়ে কবিরাজ কি করেন, কবিরাজ তখন জিনটিকে বোতলবন্দি করেন। বোতলবন্দি করার কয়েকদিন পরে বলে, স্বর্ণাপুর বাবাকে বলে যে একটি কোলা ব্যাঙ লাগবে আর একটি স্বর্ণের একটি তাবিজ লাগবে, কারণ স্বর্ণের তাবিজ কোলা ব্যাঙের পেটের ভিতর ঢুকিয়ে কোলা ব্যাঙটি নাকি নদীতে ছেড়ে দিতে হবে। সেই কথা মতো বড় একটি কোলা ব্যাঙ ধরে তারা। ধরার পরে স্বর্ণাপুর বাবা যে সোনার একটি তাবিজ তৈরি করেন, মানে দোকানে গিয়ে স্বর্ণের একটা তাবিজ কিনে আনেন। কিনে আনার পরে কবিরাজের কাছে দেন। কবিরাজ বিভিন্ন আমলের মাধ্যমে কোলা ব্যাঙের পেটের ভিতরে যেমন স্বর্ণের তাবিজটা ঢুকায় দেয়। ঢুকাই দেওয়ার পরে ব্যাঙটাকে ছেড়ে দেয় নদীতে। নদীতে ছেড়ে দেওয়ার পরে ব্যাঙটি চলে যায়। এখন পর্যন্ত স্বর্ণাপুর আর কিছুই হয় নাই। স্বর্ণাপু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন আপনাদের দোয়ায়। আজকের মতো ঘটনা আমার এই পর্যন্তই ছিল। আশা করি স্বর্ণাপুর ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন, তার নাম হলো সিয়াম। আর সিয়ামের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জের কড়াইতলা এলাকায়। আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাদের শেয়ার করার। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি।
রাসেল ভাই, সিরাজগঞ্জের সিয়াম যে ঘটনাটা আমার কাছে পাঠিয়েছেন সেটা শোনার পর আমার নিজের গায়ের পশমও যেন খাড়া হয়ে গিয়েছিল। তো সিয়াম পেশায় একজন দূরপাল্লার ট্রাক ড্রাইভার, ট্রাক চালক। তার জীবনের সাথে একটা ঘটে যাওয়া ঘটনা তিনি শেয়ার করেছেন। তো ঢাকার রংপুর রুটে সে প্রায় 8 বছর ধরে রাতে ট্রাক চালায়। ভূত প্রেতে সে কোনোদিন বিশ্বাস করতো না, যতক্ষণ না যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুতে তার সাথে একটা একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। এর আগ পর্যন্ত সে কখনোই ভূত প্রেতে এগুলো বিশ্বাস করতো না। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে 5 বছর আগে। রাতটা ছিল শীতের রাত। তো ঘড়িতে তখন রাত 2:45 বাজে। তো সিএম ঢাকা থেকে মাল বোঝাই করে উত্তরবঙ্গের দিকে ফিরতেছিল। ঘন কুয়াশার কারণে সেতুর উপর গাড়ির গতি ছিল খুবই ধীর গতিতে। তো পুরো সেতু তখন এক রহস্যময় সাদা চাদরে ঢাকা, আর হেডলাইটের আলোতে কুয়াশা দেয়ালে ধাক্কা খেয়ে আসতেছিল এবং সামনে স্পষ্ট ওইভাবে দেখা যাচ্ছিল না। এই কারণে আসলে তার গাড়িটা তিনি ধীরে ধীরে চালাচ্ছিলেন। তো সেতুর ঠিক মাঝ বরাবর 4 নম্বরের কাছাকাছি পিলারে যখন তিনি পৌঁছান, সিএম ট্রাকটা যখন ওখানে পৌঁছান তখন তিনি দেখতে পান যে রাস্তার বাম পাশে রেলিংয়ের গা ঘেঁষে একটা যুবক দাঁড়িয়ে আছে। এত রাতে তীব্র শীতের মাঝে এই দীর্ঘ সেতুর মাঝখানে কোনো মানুষ হেঁটে বেড়ানো একদম অসম্ভব। এটা কোনো পাগল ছাড়া কোনো মানুষ এটা করা কখনোই সম্ভব না, কারণ এত লম্বা একটা সেতুর কেউ হেঁটে পার হবে এটা কখনোই সম্ভব না। তো যুবকটির পরনে ছিল মলিন একটা খয়েরি জ্যাকেট, আর সে এক মনে নিচে যমুনা নদীর নিচে কালো পানির দিকে তাকিয়েছিল ওই সাইড থেকে। তো সিয়াম এটা হলো দূর থেকে সে দেখলো, ও হয় সে ভাবতেছে হয়তো সেই লোকটা কোনো বিপদে পড়েছে বা কোনো গাড়ি তাকে নিচ্ছে না, যার কারণে হয়তো বা সে ওই সাইড দিয়ে হেঁটে হেঁটে দেখতেছে আর যাচ্ছে। তো সিয়াম ভাবলো যে হয়তো বিপদে পড়েছে। তো এই কারণে সে গাড়ি থেকে নেমে গেল এবং সে লোকটাকে জিজ্ঞেস করলো যে আহ, আপনি এখানে কেন? আপনি এই মাঝরাতে ব্রিজের মধ্যে দাঁড়িয়ে কি করতেছেন? আপনি কি কোথাও যাবেন? কিন্তু রাসেল ভাই, সেই যুবকটি কোনো কথা বলল না। এখানে আসলে সিয়াম কোনোভাবে নামতো না। আসলে সে অনেক ভালো মানুষ। আহ, সে যেটা বলেছে যে তার আসলে খুব মায়া লেগেছিল যে লোকটা এখানে একা একা দাঁড়িয়ে আছে বা একা একা হেঁটে যাচ্ছে। তো প্রথমে সে তার গাড়ির থেকে কিন্তু লোকটাকে ডাক দিয়েছিল কয়েকবার, কিন্তু সেই লোকটা মনে হয় যে তার কথা শুনতেছেই না। অথচ গাড়ির সাউন্ডও ছিল, কিন্তু তারপরে সে হয়তো ভাবছিল যে হয়তোবা সেই লোকটি কানে শোনে না। তার কাছে এরকম মনে হচ্ছে, কারণ কোনো মানুষ ডাকলে বা গাড়ির এত সাউন্ডে যদি সেই মানুষের টের না পায় যে কেউ একজন ডাকতেছে, তাহলে মানুষ নর্মালি হলো এরকমই আমরা ভাববো। তো এরপরে আসলে তিনি গাড়ি থেকে নেমেই আসলে কাছে যেয়ে জিজ্ঞেস করেন যে আপনি মাঝরাতে দাঁড়িয়ে আছেন কেন? কিন্তু রাসেল ভাই, সেই লোকটা কোনো কথা বলতেছে না। সে অন্যদিকেই তাকিয়ে ধীরে ধীরে হাঁটতেছে এবং মাঝে মাঝে সে ওই পানি দেখতেছে, নিচে হলো পানি দেখতেছে। তো যুবকটি যখন কোনো একটা কারণে তার দিকে তাকালো, দেখা যায় যে তাকানোর পর সিএম যা দেখলেন এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না, কারণ তিনি দেখলেন যে সেই লোকটার চোখগুলো রাসেল ভাই মানুষের মতো না। মনে হচ্ছে যে সেই চোখের জায়গায় কালো যে আমাদের স্পট থাকে সেই জিনিসটা নাই। তার কাছে মনে হচ্ছে যে সেই মানুষটার চোখগুলো যেন একদম সাদা। তো তিনি এটা দেখে প্রচণ্ড ভয় পান এবং তিনি আর কোনো কথা না বলে তিনি সোজাসুজি তার গাড়িতে এসে গাড়িতে উঠে তিনি গাড়িতে স্টার্ট দেবেন, কিন্তু রাসেল ভাই তার গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তো তিনি বেশ অবাক হয়ে যান যে গাড়ি তো একদম, তিনি যখন আসতেছিলেন রওনা দিচ্ছিলেন তখন তো গাড়ি একদম ঠিকঠাক ছিল, গাড়ির মধ্যে কোনো ধরনের প্রবলেম ছিল না, তাহলে এখন গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? তো তিনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তো কিছুক্ষণ পর তিনি দেখেন যে সেই লোকটি এখন ওই ব্রিজের সাইড থেকে এখন তার ট্রাকের দিকে আসতেছে এবং ওই লোকটা ট্রাকের কাছে এসে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তো এই কথা শুনে রাসেল ভাই, সিয়াম ওনার মনে হয় যে আকাশ ভেঙে মাথায় পড়লো। উনি এতটাই অবাক হলেন যে মানুষটাকে কাছে গিয়ে আমি এত ডাক দিলাম, অথচ মানুষটা
আমার সাথে কোনো কথা বললো না, এখন কিনা সেই মানুষটাই এসে আমাকে বলতেছে আমাকে তিনি সাহায্য করবেন কিনা বা আমি কোনো সমস্যায় পড়েছি কিনা। তো তিনি কোনোভাবেই কিছু বুঝতে পারলেন না যে কি হচ্ছে তার সাথে এসব। তো তিনি চেষ্টা করেই যাচ্ছেন সেই মানুষটার কথা না শুনে তিনি চেষ্টা করেই যাচ্ছেন গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু রাসেল ভাই তিনি তার গাড়িটা স্টার্ট দিতে পারতেছেন না। তো তিনি যখন চিন্তা করেন যে হয়তো কোথাও গাড়ির সমস্যা হয়েছে, চেক করা উচিত, এবং চেক করতে গেলে তো তাকে নামতে হবে গাড়ি থেকে, না নেমে সামনে ব্যাগডালা অথবা ব্যাটারি এদিকে চেক করতে হবে যে কোথাও লুজ কানেকশন হয়েছে কিনা। কিন্তু তিনি ভয়ে নামতে পারতেছেন না সেই লোকটার কারণে, কারণ সেই লোকটা তার ড্রাইভিংয়ে যেখানে তিনি বসেন তার পাশেই গাড়ির পাশেই দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। এখন রাসেল ভাই তিনি সেই লোকটাকে দেখে অবাক হচ্ছেন, কারণ সেই লোকটা একটু আগে যখন দেখেছিলেন সেই লোকটার চোখগুলো ছিল সাদা, কিন্তু এখন তিনি দেখেন যে সেই লোকটা একদম স্বাভাবিক মানুষের মতো, সুস্থ মানুষের মতো। তো সেই লোকটা আবার পুনরায় জিজ্ঞেস করলো সিয়ামকে যে ভাই আপনি কি কোনো বিপদে পড়েছেন? আপনার কি গাড়ি স্টার্ট নিচ্ছে না? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তো এটা শুনে সিয়াম পরবর্তীতে একটু ভয় কম পায়, যেহেতু মানুষটা একদম নর্মাল দেখাচ্ছে এবং সে যেহেতু অলরেডি বিপদে পড়ে গিয়েছে। এখন সে থতমত খেয়ে সেই লোকটাকে বলে যে হ্যাঁ, আমার আসলে সাহায্য দরকার, আমি আসলে গাড়িটা স্টার্ট করতে পারতেছি না, জানি না কোথায় কি হয়েছে। তো সেই লোকটা বলে আচ্ছা ঠিক আছে, আপনি নামেন, আমি দেখতেছি। তো রাসেল ভাই যথারীতি সিয়াম গাড়ি থেকে নামেন এবং সেই লোকটা গাড়িতে ওঠেন, ড্রাইভিং সিটে ওঠেন, এবং তিনি যিনি কি করার পর যখনই তিনি স্টার্ট দেন দেখেন যে গাড়িটা একবারে স্টার্ট হয়ে গেল। তো সিএম ভাই তো প্রচণ্ড পরিমাণে অবাক হলেন যে এটা কি হলো। তিনি এতবার চেষ্টা করলেন অথচ গাড়িটা স্টার্ট নিল না। আর এই লোক তো কোনো ড্রাইভারও না, একটা সাধারণ মানুষ বা দেখা যায় সাধারণ মানুষ হতে পারে, আর তিনি কিনা গাড়িটা স্টার্ট করে ফেললেন। তো রাসেল ভাই সেই লোকটা গাড়িটা স্টার্ট নেওয়ার পর সে ড্রাইভিং সিট থেকে নিচে নামলো এবং বলল যে ভাই আপনি গাড়িতে ওঠেন, দেখেন ঠিক আছে কিনা। তো সিএম ভাই গাড়িতে উঠলেন এবং চেক করলেন, দেখলেন যে না, গাড়িতে একদম সুন্দরভাবে স্টার্টে কন্টিনিউ আছে, কোনো বন্ধ হচ্ছে না, সবকিছু ঠিকঠাক। তো কৃতজ্ঞতার সহিত সিএম ভাই সেই লোকটাকে বললেন যে আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনি ওইখানে দাঁড়িয়েছিলেন কেন? কিন্তু রাসেল ভাই সেই লোকটা সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি সিরাজগঞ্জের ওইদিকে যাচ্ছেন? পরে সিএম ভাই বললো যে হ্যাঁ আমি ওইদিকে যাচ্ছি। তো সেই লোকটা বলল আচ্ছা আপনি কি আমাকে 2-3 কিলোমিটার এগিয়ে দিতে পারবেন? তো সিএম ভাই বললো যে হ্যাঁ পারবো, অবশ্যই, পারবো না কেন, আপনি বসেন, বসেন। তো রাসেল ভাই উনি ওই লোকটাকে বসার জন্য পাশের দরজা খুলে দিলেন গাড়ির, এবং সেই লোকটা উঠে বসলো। তো এখন আসলে তার কাছে ভয় লাগতেছিল না। প্রথমে তার সাদা চোখ দেখা বা অস্বাভাবিকভাবে সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকা সবকিছু তার অনেক ভয় লেগেছিল, কিন্তু এখন মানুষটাকে নর্মাল দেখার কারণে তাকে একটু ভয় লাগতেছে না, এবং তিনি চিন্তা করলেন যে যাই হোক মানুষের সাথে গল্প করতে করতে যাওয়া যাবে। তো রাসেল ভাই ওই লোকটা গাড়িতে ওঠার পর তিনি ওই সিএম ভাই একটা জিনিস অনুভব করেন যে তার গাড়ির তাপমাত্রা এত পরিমাণ কমে গেছে যেটা বলার বাহিরে। তো বাইরে প্রচণ্ড শীত ছিল, তো শীতের কারণে তাদের গাড়ির ভিতরটাও শীত লাগবে, এটাই স্বাভাবিক, কিন্তু তো তাদের গাড়িতে আসলে গ্লাস লাগার কারণে দুই পাশে যেহেতু গ্লাস লাগা থাকে বাইরের বাতাসটা ভেতরে প্রবেশ করার কোনো বুদ্ধি নেই। তো দেখা যায় যে এখানে কিন্তু ওইরকম শীত লাগে না। অনেক সময় দেখা যায় যে ড্রাইভাররা নর্মাল সিম্পল কাপড় চোপড় পরেই শীতের রাতেই গাড়ি চালান, কিন্তু তিনি অনুভব করেন যে তিনি জ্যাকেট পরে আছেন, অথচ ধীরে ধীরে তার কাছে মনে হচ্ছে যে তাদের ওই ভিতরে এত পরিমাণ ঠান্ডা হয়ে যাচ্ছে, যেটা বাইরের থেকেও যেন ভিতরটা প্রচুর পরিমাণ ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং তিনি অনুভব করতেছেন তার হাত পাগুলো যেন ঠিকঠাক কাজ করতেছে না, এতটাই ঠান্ডা লেগেছে, তার হাত পাগুলো যেন বরফে বারবার জমে যাচ্ছে তার কাছে মনে হচ্ছে, এবং তিনি আসলে কোনোভাবেই তার গাড়িটাকে কন্ট্রোল করতে পারতেছেন না, মানে কন্ট্রোল করতেছেন কিন্তু তার প্রচণ্ড কষ্ট হচ্ছে, এবং সেই লোকটার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করতেছেন তিনি পাশাপাশি। তো একটা সময় প্রায় তিনি যখন 3 কিলোমিটার হেঁটে যান এবং তিনি যখন 3 কিলোমিটার পার হন, অতিক্রম করেন তার গাড়ি দিয়ে, অতিক্রম করার পর যখন সেই লোকটাকে তিনি সিএম ভাই জিজ্ঞেস করবেন যে আচ্ছা আপনি কোথায় নামবেন,
তো রাসেল ভাই তিনি অনুভব করেন যে পাশে থেকে কথা আসতেছে না, মানে উত্তর আসতেছে না। তো তিনি হলো যখন উত্তর পেলেন না, তখন তিনি জাস্ট কালারটা ঘুরিয়ে দেখলেন। তার মাথা যখন ঘুরিয়ে তিনি দেখলেন, রাসেল ভাই তিনি হলো তার গাড়িটা এক ধম করে বন্ধ করেন, সেখানেই একদম স্টপ করেন। তিনি দেখেন যে পাশে থাকা লোকটা গায়েব, সেখানে সেই লোকটা নেই। এটা দেখে তো তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং তিনি চিন্তা করেন যে সেই লোকটা আবার দরজা খুলে ল্যাপটপ দিল নাকি। তো রাসেল ভাই উনি হলো গাড়ি থেকে নেমে আশেপাশে দেখার চেষ্টা করেন, কিন্তু সেই লোকটা কোথাও তিনি খুঁজে পান না। তো এরপর তিনি কি করেন, ওই গাড়িতে বসেই যেহেতু এটা আসলে মালবাহী গাড়ি ছিল, পিছনে ব্যাক করলে আসলে তাতে অনেক সময় অপচয় এবং অনেক কষ্ট হয়ে যাবে, এবং যার কারণে তিনি চিন্তা করেন যে হয়তোবা কোনো কারণে লোকটা নেমে গেছে। তো তিনি এই চিন্তা ভাবনা করে পুনরায় গাড়ি স্টার্ট দেন এবং দেখেন যে গাড়ি ঠিকঠাক স্টার্ট হলো এবং গাড়িটা চলতে শুরু করলো। তো এরপর রাসেল ভাই তিনি খালি জাস্ট 1 মিনিট রাস্তাটা খালি তার গাড়িটা 1 মিনিট মাত্র চালিয়েছেন। তিনি যেহেতু মাঝে মাঝেই হলো তার ওই গাড়ির হলো পিছনে দেখার জন্য যে মিরর আছে, সামনে যে সাইড গ্লাস আছে, তো ওই সাইড গ্লাসে তিনি তাকান পিছনে অন্য কোনো গাড়ি আসতেছে কিনা বা অন্য কোনো যানবাহন আসতেছে না, এটা দেখার জন্য মাঝে মাঝে কিন্তু ড্রাইভাররা তাকান। আমরা সবসময় মোটরসাইকেল চালাইলেই তাকাই, যারা মাইক্রো চালান তারাও তাকান। মানে এক কথা হচ্ছে সবাই কিন্তু পিছনে দেখানোর জন্য কিন্তু ওই সাইডের আয়নাগুলো আমরা দেখি। তো উনি হলো কোনো একটা কারণে আয়নায় যখন তাকান, তিনি যেটা দেখেন রাসেল ভাই, তিনি এত পরিমাণ ভয় পান যেটা বলার বাইরে। তিনি দেখেন যে ওই আয়নার মধ্যে দেখেন যে তার গাড়ির পিছনে সেই লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তাকে বিদায় জানানোর মতো করে একটা মৃদু হাসি দিচ্ছে, তিনি এরকমটা দেখতে পাচ্ছেন। তো এটা দেখে তিনি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যান এবং তিনি বুঝতে পারেন যে ওই লোকটা কোনো সাধারণ লোক ছিল না, ওটা অবশ্যই কোনো জিন ছিল। হয়তোবা সেই জিনটা ভালো ছিল বা খারাপ ছিল সেটা তিনি বলতে পারতেছেন না, কিন্তু সেই জিনটা তো কোনো ক্ষতি করেনি। তো রাসেল ভাই এই লোকটাকে দেখার পর তিনি এতটা পরিমাণ ভয় পান এবং তার গাড়ির গতি স্পিড বাড়িয়ে দেন এবং সেই জায়গাটা তিনি ত্যাগ করেন। প্রায় 5 কিলোমিটার আসার পর তিনি তার গাড়ির গতি আবার স্বাভাবিক করেন এবং রাত্রে রাসেল ভাই সেদিন তিনি সারা রাস্তায় ভাবতে ভাবতে নাকি এসেছেন যে এটা তার সাথে কি হয়ে গেল, আর সেই মানুষটা একটা চলন্ত গাড়ি থেকে কিভাবে নামলো। তো এরপর রাসেল ভাই তার সাথে আসলে এই ধরনের ভৌতিক ঘটনাগুলো ঘটে নেই, কারণ তিনি পরবর্তীতে একা গাড়ি আর চালান নাই, তিনি একটু ভয়েই পেয়েছিলেন প্রচণ্ড। তো এর পরবর্তীতে তাকে একজন হেল্পার দেওয়া হয় এবং তিনি পরবর্তীতে তার হেল্পারের সাথেই গাড়ি চালিয়েছেন। তো এরপর তার সাথে আর এই ধরনের ভৌতিক ঘটনাগুলো ঘটে নাই তিনি জানিয়েছেন। তো ঘটনাটা যেহেতু 5 বছর আগের, এই জন্য তিনি বলেছেন যে এই ঘটনাটা একদম বাস্তবসম্মত এবং তিনি আমাকে বলেছেন যে তার সাথে পরবর্তীতে তার হেল্পারের সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা পরবর্তীতে পাঠাবেন আমাকে সিয়াম ভাই, তিনি আমাকে এটা বলেছেন। আর সিয়াম ভাই বাড়ি হচ্ছে সিরাজগঞ্জের কড়াইতলা এলাকায়। তো ওইদিকে আসলে যারা আছেন তারা হয়তো বা তাকে চিনেন। তো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা।